7 বছর পর বাড়ি ফিরছে চৌধুরী বাড়ি 3 ছেলে, শুভ্র চৌধুরী, অয়ন চৌধুরী, নিলয় চৌধুরী। বাড়ি ফিরছে বললে ভুল হবে, পড়াশোনা শেষ করে বিদেশ থেকে দেশে ফিরছে 3 ভাই। চৌধুরী বাড়িতে আজ খুশির আমেজ, সবাই খুশিতে আজ আত্মহারা। নাতি আসার খুশিতে নাতিদের পছন্দের রান্না করছেন হেনা বেগম। সে আজ ভীষণ খুশি। আজ এত বছর পর তার 3 নাতি দেশে ফিরছে, তার খুশি দেখে কে। মনে মনে হেনা বেগম বলে, আজ যদি বড় মা থাকতো কতই না ভালো হতো। রান্না শেষ করে সিঁড়ি বেয়ে চলে আসেন উপরে একটা রুমে। কোনো কিছু না ভেবে রুমের ভেতরে চলে যান। বিছানার উপরে পেটে বালিশ চেপে ধরে শুয়ে আছে এক রমণী। হাত খোপা করা চুলগুলো খুলে এলো, মেলো হয়ে আছে, মুখ শুকনো, চেহারা ফ্যাকাশে। তারপর মনে হচ্ছে জান্নাতের কোনো অপ্সরা শুয়ে আছে। হেনা বেগম এই রূপ দেখে ভয় হয় ভীষণ। এই মেয়ের রূপ তার জীবনের কাল না হয়, তার মেয়ের ভাগ্যের মতো যেন এই মেয়ের ভাগ্য না হয়। এই রূপ তার মেয়ের জীবনে কাল হয়েছিল। রূপ গুণ কিছু না, মানুষ দিন শেষে হেরে যায় ভাগ্যের কাছে। দীর্ঘ ও শ্বাস ফেলেন হেনা বেগম। সারা রাত পেটে ব্যথার জন্য ঘুমাতে পারেনি রোদ। ফজরের আগে আগে ঘুমিয়েছে। আস্তে করে ডাকে হেনা বেগম, রোদ, রোদ, এই রোদ, ওঠ, অনেক বেলা হয়ে গেছে। পিটপিট করে চোখ খুলে তাকায় রোদ। হেনা বেগম বলে, পেটে ব্যথা কমেছে এখন? আগে থেকে অনেকটাই কমেছে নানু। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, এখন 10টা 30 বেজে গেছে। নানু, এত বেলা হয়ে গেছে, তুমি আমার ডাকনি কেন? কত কাজ আছে বাড়িতে, সেগুলো করতে হবে। কথাগুলো বলে রুম থেকে বের হতে যাবে তখনই হেনা বেগম বলে, রোদ, দাঁড়াও। রোদ প্রশ্নসূচক চাহনিতে তাকিয়ে বলে, নানু, বাড়িতে অনেক কাজ, আমি চাই না আমার জন্য এই বাড়িতে কোনো ঝামেলা হোক। হেনা বেগম বলে, তুমি আজকে রুম থেকে কোথাও বের হবে না, রুমের ভেতরে থাকবে। আর তোমার কোনো কাজ করতে হবে না। সময় মতো খাবার আমি রুমে পাঠিয়ে দেব। রোদ অবাক হয়ে বলে, কেন দাদি? হেনা বেগম বিরক্ত হয়ে বলে, মুখের উপর প্রশ্ন করা আমার পছন্দ নয় রোদ। তারপর বলি, শোনো, শুভ্র দেশে আসছে, আর যদি তোমাকে এই বাড়িতে দেখে তো তুল কালাম করবে। শুভ্র কথা শুনতে মনের মধ্যে ছাদ করে ওঠে। হেনা বেগম এই কথা বলে রুম থেকে চলে যান। সকাল 11টা 23 এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে 3 ভাই। আরাফ চৌধুরী শুভ্রর বাবা, আরিফ চৌধুরী অয়নের বাবা, আকরাম চৌধুরী নিলয়ের বাবা। ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর। গ্লাসের দরজা ধীরে ধীরে খুলে গেল। হাজারো মানুষের ভিড়ের মাঝে যেন মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো। প্রথমে বেরিয়ে এলেন শুভ্র চৌধুরী। গাঢ় কালো শার্টে মোড়া, সানগ্লাসে ঢাকা, ঠান্ডা দৃষ্টি, লম্বা দেহ, শক্ত গঠন, ঠোঁটে কোনো হাসি নেই। তার প্রতিটা পদক্ষেপ যেন চারিপাশে কাঁপন ধরাচ্ছে। মুখে স্পষ্ট গম্ভীরতা, যেন এই পৃথিবী তাকে ভয় পায়। তার কিছুটা পেছনে হাঁটছে অয়ন চৌধুরী। পরনে হালকা নীল শার্ট, কাঁধে ব্যাগ, চোখে গভীরতা, ঠোঁটে মৃদু এক রহস্যময় হাসি, যেন সবকিছুই সে খুব ঠান্ডা মাথায় পর্যবেক্ষণ করছে। গম্ভীর বড় ভাইয়ের ছায়ায় থেকেও অয়নের আলাদা একটা আকর্ষণ আছে। সবশেষে আসে নিলয় চৌধুরী। ডেনিম জ্যাকেট, হুডি মাথায় দিয়ে, চুল এলোমেলো করে রাখা, হাসলেই টুক করে ডিম্পল পড়ে গেলে চঞ্চল ভঙ্গিতে হাত নেড়ে সবার দিকে তাকায়। মনে হয় যেন এই এয়ারপোর্টটাই তার নিজের স্টেজ। 3 জন একসাথে হেঁটে বেরিয়ে আসে। আরাফ চৌধুরী শুভ্রকে জড়িয়ে ধরতে আসলে শুভ্র পাশ কাটিয়ে চলে যায়। শুভ্র বাবার চোখে পানি চিকচিক করছে। অয়ন এসে চাচাকে জড়িয়ে ধরে আস্তে করে বলে, শুভ্র এখন রেগে আছে চাচাজান, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি কষ্ট পেও না। অয়ন, নিলয় সবার সাথে কুশল বিনিময় করে, কিন্তু শুভ্র কারোর সাথে কোনো কথা বলে না। সবাই এসে গাড়িতে বসে। গাড়িতে সবাই চুপচাপ। চৌধুরী ভিলা কালো রঙের ঝকঝকে প্রাইভেট কারটি এসে থামলো চৌধুরী বাড়ির বিশাল লোহার গেটের সামনে। 2 পাশে সবুজ গাছের সারি, আর মাঝ বরাবর পাকা রাস্তা ধরে গাড়ি ঢুকে গেল ভেতরে। চৌধুরী বাড়ি 3 তলা বিশিষ্ট সে প্রাচীন অথচ রাজকীয় স্থাপনা, যার প্রতিটা দেওয়ালে যেন শানের ছাপ। প্রথম চলায় বিস্তৃত বারান্দা, সাদা পিলার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে প্রশস্ত ড্রয়িং রুম, ঝাড়বাতির ঝলক, নরম সোফা আর পুরনো দিনের ছবি সাজানো দেয়াল। একপাশে কাঠের আলমারি, তার উপরে রাখা পিতলের শোপিসগুলো যেন বাড়ির ঐতিহ্যের সাক্ষী। গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে ঢুকে যায় শুভ্র। দরজার সামনে দাঁড়িয়ে আছে হেনা বেগম, হাসি বেগম, অয়নের আম্মু আর মীরা বেগম, নিলয়ের আম্মু আর নীরা, অয়নের বোন অহনা আর টিনা নিলয়ের বোন। তার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বাড়ির সব সার্ভেন্ট। শুভ্র দাদির সামনে এসে তাকে সালাম করে, তারপর জড়িয়ে ধরে। তারপর কিছু না বলে উপরে নিজের রুমে চলে যায়। দীর্ঘশ্বাস ফেলেন হেনা বেগম। আর এইদিকে অয়ন এসে সবার সাথে কুশল বিনিময় করে। নিলয় কথা জিজ্ঞাসা করে সবাই। অয়ন বলে, আমার পিছন পিছন তো আসলো।
আর এইদিকে নিলয় ফেসবুক লাইভে দেখাচ্ছে তাদের বাড়ি। ঘুরে ঘুরে আশেপাশে লাইভ দেখাতে দেখাতে হঠাৎ পা পিছলে কাদার ভিতর পড়ে যায়। অয়ন নিলয়কে আসতে না দেখে এদিকে আসছিল, কিন্তু এসে দেখে কাদার উপর পড়ে গেছে, পুরো গায়ে কাদা মেখে একাকার। নিজের হাসি আর আটকে রাখতে পারে না, হো হো করে হেসে ওঠে অয়ন। নিলয় পড়ে যাওয়াতে ফোনটা হাত থেকে পড়ে আছে নিচে। অয়ন ফোন হাতে নিয়ে দেখে এখনো লাইভ চলছে। তাড়াতাড়ি ব্যাক ক্যামেরা দিয়ে বলে, সো গাইস, আপনাদের প্রাণপ্রিয় ক্রাশের অবস্থা দেখুন। বাড়িতে আসার খুশিতে সে মাটিতে গড়াগড়ি করছে। নিলয় তাড়াতাড়ি এসে ফোনটা কেটে নেয়, তারপর লাইভটা কেটে দিয়ে বলে, হেই ব্রো, কি করলে? আমার আর মান সম্মান রাখলে না। হাসি থামিয়ে অয়ন বলে, বাড়িতে এসে সবার সাথে দেখা না করে লাইভ করছিস, তাই অপরাল্লাহ অভিশাপ দিয়েছে বুঝেছিস? তাই তোর এই অবস্থা হয়েছে। আর এইভাবে কাদায় গড়াগড়ি খাওয়া দেখে ভালোই করছি, তোর আইডি ভিউ বাড়বে। নিলয় মুখ কালো করে বাড়ির দিকে হাঁটা দেয়। অয়ন বলে, রাগ করিস না, আমি জাস্ট মজা করছি। চল বাসায় ভিতরে চল। রাত 12:30। বাসার ছাদে এক কোনায় দাঁড়িয়ে আছে রোদ। সারাদিন সে রুম থেকে 1 মিনিটের জন্য বের হয়নি, রুমেই ছিল। খাবারটা রুমে দিয়ে গেছে তার নানু, তাই সবাই এই ঘুমাতে চুপি চুপি ছাদে এসেছে। রোদ অন্ধকার আকাশের দিকে তাকিয়ে কথাগুলো ভাবতে থাকে, তারপর আনমনে বলে ওঠে, আচ্ছা, কতদিন এইভাবে লুকিয়ে রাখতে হবে ওই লোকের কাছ থেকে? আমার জীবনটা কেন এমন হলো? আব্বু আম্মু এই নিষ্ঠুর পৃথিবীতে কেন আমায় একা রেখে চলে গেল? আমায় কেন নিয়ে গেল না তোমাদের সাথে? এই পৃথিবীর মানুষ বড়ই নিষ্ঠুর। কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে না, কেউ না। আমার কেউ ভালোবাসে না তোমাদের মতো করে। আমার জীবনটা একটা অভিশাপ হয়ে গেছে জানো, আর বাঁচতে ইচ্ছে করে না আমার। বলেই ফুপিয়ে কেঁদে ওঠে রোদ। গভীর রাতে কান্নার শব্দ, চারিদিকে ঝিম মেরে আছে। হঠাৎ রোদ কেন জানি মনে হচ্ছে তার পাশে কেউ আছে। রোদ পেছনে ফিরে তাকায়, তখন ছাদের দরজার সামনে থেকে একটা ছায়া সরে যায়। কিছু ভয় পায় রোদ, ভয়ে ঢোক গিলে। তারপর আস্তে করে ছাদের দরজার পাশে আসে, কিন্তু কেউ নেই। ভয়ে ভয়ে নিচে নেমে যায়, রুমে গিয়ে শুয়ে পড়ে। সকাল 8:30। ঠাস করে থাপ্পড় পড়ে রোদের গালে। থাপ্পড় একটু বেশি জোরে পড়ে, ঠোঁট কেটে রক্ত পড়ছে, গালে 5 আঙ্গুলের ছাপ পড়ে গেছে। টলমল চোখে নিচের দিকে তাকিয়ে আছে রোদ। হাসি বেগম বলে ওঠে, অভয়া অলক্ষী একটা মেয়ে, কোনো একটা কাজ ঠিক করে করতে পারে না। রাগান্বিত হয়ে বলেন, যা, বাথরুমে কতগুলো ময়লা কাপড় রাখা আছে, হাতে কিছু সুন্দর করে পরিষ্কার করে ছাদে শুকাতে দিয়ে আয়। মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিয়ে আস্তে করে চলে যায় রোদ। এই বাড়িতে মার খাওয়া এটা হচ্ছে তার প্রতিদিনের রুটিন। কোনো কাজে ভুল হলেই তাকে মার খেতে হয়। সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস রোদের আজ তাই সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস রোদের আজ তাই সকাল সকাল ঘুম থেকে উঠেছে। রুমের বাইরে যাওয়া বারণ, তাই রুমের মধ্যে বসে বই পড়ছিল। হঠাৎ মেজমামি এসে বলেন, তা নবাবজাদি সারাদিন কি এভাবেই বসে বসে কাটানোর প্ল্যান করছেন নাকি? রাজধানীর মতো এ বাড়িতে বসে বসে খাওয়া চলবে না। তাড়াতাড়ি রান্নাঘরে আসেন আর বাসার কাজগুলো করেন। আস্তে করে বিছানা থেকে নেমে মাথায় ভালো করে অন্য টেনে রুমের বাইরে বেরিয়ে আসে। রান্নাঘরে কাজ করার সময় ভুলবশত হাত থেকে চায়ের কাপ পড়ে যায়, আর যার জন্যে হাসি বেগম থাপ্পড় মারেন। প্রায় 2 ঘন্টা ধরে কাপড় ধুয়ে বালতি করে নিয়ে ছাদে উঠেছে রোদ। কোমরে ওড়না বাঁধা, চুলগুলো কোমর অবধি বেনি করে ছাড়া, দেখতে বেশ লাগছে। জামা কাপড় শুকাতে দিয়ে যখন রোদ যেতে যাবে, পেছন থেকে কারো ডাক আসে। এই মেয়ে শোনো। কোনো পুরুষালী কণ্ঠ পেয়ে ভয়ে কেঁপে ওঠে রোদ। ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকায়। অয়ন ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছে। রোদকে এইভাবে ভয়ে ভয়ে তাকাতে দেখে অয়ন বলে, ভয় পাবার কিছুই নেই রোদ, আমি আয়ন, এদিকে আসো। রোদ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আস্তে করে সামনের দিকে এগিয়ে যায়। অয়ন বলে, রোদ কেমন আছো তুমি? কালকে আসলাম আর সারাদিন রাতেও কোথাও তোমাকে দেখলাম না, কোথায় ছিলে? রোদ আমতা আমতা করে বলে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অয়ন ভাই। আসলে আমার শরীর ভালো ছিল না, তাই রুমেই ছিলাম অয়ন ভাই। অয়ন বলে, দিলে তো মনটা ভেঙে ভাইয়া দেখে। চমকে তাকায় রোদ। অয়ন হেসে বলে, তোমার মতো এক সুন্দরী মেয়ে যদি ভাইয়া ডাকে, কষ্ট তো তখন কচু গাছের সাথে গলায় ধরে দিতে মন চায়। লজ্জায় মাথা নিচু করে ফেলে রোদ। অয়ন মনে মনে বলে, আসলে মেয়েটা অসম্ভব সুন্দর, শুধু সুন্দর নয়, মারাত্মক সুন্দর, পুরো চেহারাই যেন মায়াতে ভরপুর। হঠাৎ করে অয়নের খেয়াল হয় রোদের গালে লাল দাগ হয়ে গেছে। ভ্রুকুচকে অয়ন জিজ্ঞাসা করে, রোদ কি হয়েছে তোমার? গালে এইভাবে লাল দাগ হয়ে আছে? রোদ কিছুটা চমকে যায়, তারপর বলে, আসলে ভাইয়া তেমন কিছু না, অ্যালার্জির কারণে হয়তো ওইভাবে লাল হয়ে আছে। বলেই রোদ মাথায় ওড়না দিয়ে গাল ঢেকে দেয়। অয়ন কিছু বলতে যাবে, তার আগে নিলয় এসে বলে,
ব্রো কি করছো এখানে? আর আমি তোমাকে পুরো বাড়ি খুঁজে হয়রান। নিলয় হঠাৎ রোদের দিকে চোখ পড়তেই হাসি দিয়ে বলে ওঠে, এই আমাদের ছোট রোদ না? কত বড় হয়ে গেছে। কেমন আছো রোদ? আমি ভালো আছি ভাইয়া। দুজনেই কুশল বিনিময় করে। তারপর নিলয় বলে, সৌরভ ভাইয়ের সাথে আমার কিছু জরুরি কথা আছে, রুমে দেখে আসলাম, সেখানেও নেই। শুভ্র নাম শুনতেই কেমন যেন কেঁপে ওঠে রোদ। অয়ন সেটা খেয়াল করে। তারপর নিলয়কে বলে, আমাদের বিদেশ থেকে যে বিজনেস স্টার্ট করেছিলাম সেইটাই নাকি? কি নিয়ে ঝামেলা হয়েছে সেইখানে গেছে শুভ্র। কি জরুরি কথা বলবি আমাকে বল। নিলয় আমতা আমতা করে বলে, ব্রো আমি এইসব বিজনেসের মধ্যে থাকতে চাই না। অয়ন বিরক্ত হয়ে বলে, তাহলে আব্বু চাচা যান এদের বিজনেস দেখাশোনা কর। নিলয় বলে, ব্রো আমি কোনো বিজনেস সামলাতে পারবো না। অয়ন বিরক্ত হয়ে বলে, কেন পারবি না? ঘোড়ার ঘাস কাটবি তাহলে? নিলয় বলে, এত কিছু থাকতে ঘোড়ার ঘাস কেন কাটবে শুনি? আমি সারা বিশ্ব ঘুরবো আর ব্লগ ভিডিও করব, তারপরে বসে বসে খাবো। শুধু এত কষ্ট করার কোনো মানেই হয় না। অয়ন নিলয়কে ব্যঙ্গ করে বলে, শালা রাখ তোর ব্লগ ভিডিও। আসছে সারা বিশ্ব ঘুরবে আর ব্লগ করবে। ব্রো তুমি জানো শাহরুখ খানের থেকেও আমার কত ফ্যান ফলোয়ার। শাহরুখ খানের মতো ঘুরে স্টাইল দিতে ধারাতে যাবে, অমন সময় ভিজা কাপড় পানি পড়েছিল ছাদে, সেখানে পা স্লিপ কেটে ধপাস করে পড়ে যায়। নিলয়ের অবস্থা দেখে রোদ অয়ন দুজনেই হেসে দেয়। এদিকে নিলয় বেচারা বলে, শালার কপাল, বাড়িতে আসার পর থেকে পড়ে যাবার শনি লেগেই আছে আমার পিছনে। রোদকে হাসতে দেখে অয়নের হাসি থেমে যায়। অয়ন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রোদের দিকে। হাসি দিলে গালে টোল পড়ে, যার জন্য আরো বেশি সুন্দর দেখায়। মুগ্ধ চোখে তাকিয়ে আছে অয়ন। হঠাৎ অয়নের এমন দৃষ্টি দেখে থতমত খেয়ে যায় রোদ। চুপ করে সরে আসে। তারপর ছাদ থেকে চলে যায়। রোদ সরে যেতেই হুঁশ আসে অয়নের। তারপর নিলয়ের দিকে তাকিয়ে নিলয়কে উঠে দাঁড় করায়। তারপর নিচে নিয়ে যায়। দুপুর 12:30। বাসার সব রান্নাবান্না শেষ করে যেই না রোদ রুমের দিকে যাবে ফ্রেশ হতে, তখনই হাসি বেগম বলেন, রোদ, এই রোদ শোন। রোদ পিছনে ফিরে তাকায়। তারপর বলে, জি মামি, কিছু বলবে? হাসি বেগম বলে, রোদ, তুমি শুভ্র রুমে গিয়ে শুভ্র রুমটা পরিষ্কার করে আসো যাও। রোদ কিছুটা চমকে যায়। তারপর ভয়ে ভয়ে বলে, মামি তুমি অন্য কোনো সার্ভেন্টকে পাঠাও না, আমার পুরো শরীর ঘেমে নিয়ে একাকার, আমি পারবো না। হাসি বেগম রাগান্বিত হয়ে ধমক দিয়ে বলেন, তোমাকে বলছি তুমি যাও। রোদ ভয়ে ভয়ে হাঁটা দেয় শুভ্র রুমের দিকে। হাসি বেগম মনে মনে শয়তানি হাসি দেন। তারপর বলে, একবার শুভ্র এই অপয়া মেয়েটাকে দেখুক, তারপর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে এই বাড়ি থেকে। রৌদ্র শুভ্র রুমের সামনে এসে দাঁড়ায়। ভয়ে দরজা খুলে ভিতরে যায়, কিন্তু ভিতরে কেউ নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে রোদ। তারপর মনে মনে বলে, উনি আসার আগেই রুম পরিষ্কার করে চলে যাব, তাই তাড়াতাড়ি কাজে হাত লাগাই। সারাদিন অনেক ব্যস্ততার কারণে অনেক ক্লান্ত শুভ্র রুমে গিয়ে ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দেবে। হঠাৎ রুমে ঢুকে দেখতে পেল পিছনে ঘুরে কেউ দাঁড়িয়ে আছে। শুভ্র বলে ওঠে, কে ওখানে? হঠাৎ পুরুষালী কণ্ঠে চমকে ওঠে রোদ। পিছনে ফিরে তাকাতেই হাত থেকে শুভ্রকে দেখে। হাতে শুভ্র ফটো ফ্লোরে পড়ে যায়। শুভ্রকে সামনাসামনি দেখে ভয় কাঁপতে থাকে রৌদ্র ভয় থরথর করে কাঁপছে। মনে হচ্ছে প্রাণ পাখি এখনই উড়ে যাবে। ভয়ে ভয়ে শুভ্র দিকে তাকায়। শুভ্র দৃষ্টি শান্ত। রোদ ভয়ে ঘামছে, গলা শুকিয়ে গেছে। শুভ্র চোখে চোখ রাখে, কিন্তু ভয়ে বেশিক্ষণ চোখ রাখতে পারে না। ভয় আবারও মাথা নিচু করে নেয়। শুভ্র নিজের হুঁশে আসতে রাগে চোয়াল শক্ত করে নেয়। রেগে গিয়ে রোদের সামনে দাঁড়ায়। হাত ধরে টানতে টানতে নিচে ড্রয়িং রুমে নিয়ে আসে। তারপর চিৎকার করে হেনা বেগমকে ডাকে। হেনা বেগম নিজের রুমে শুয়েছিলেন। হঠাৎ এমন চিৎকার শুনে নিচে চলে আসেন। শুভ্র চিৎকারে বাড়ির সবাই জড়ো হয়। হেনা খান আসতে শুভ্র রোদকে ধাক্কা দেয়। রোদ টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। হেনা বেগম রেগে গিয়ে বলেন, কি হচ্ছে শুভ্র? এইসব কেমন অসভ্যতা? শুভ্র রাগান্বিত হয়ে বলে, এই মেয়ে সাহস কি করে হয় আমার রুমে যাবার, আমার জিনিসপত্রে হাত দিবার? দাদি, কিন্তু ওরে এত বড় কলিজা কে দিয়েছে? ওরে আমার রুমে যাবার, আমার জিনিসপত্র হাত দিবার? হেনা বেগম বলেন, এইসব কি বলছিস শুভ্র তুই? শুভ্র বলে, আজকের পর থেকে যদি আমি ওই মেয়েকে আমার আশেপাশে দেখেছি, তো ওকে আমি বাড়ি থেকে বের করব না, ডিরেক্ট গুলি করে মারবো, বলে দিলাম। হেনা বেগম রাগান্বিত হয়ে বলেন, কি সব বলছিস তুই শুভ্র? আর ভুলে যাস না তোর আর রোদের সম্পর্ক কি। শুভ্র তাচ্ছিল্য হেসে বলে, বলে যায়নি দাদি, অলরেডি সেই সম্পর্ক আমি ভুলে গেছি অনেক আগেই।
কথাগুলো বলেই ধপধপ পা ফেলে চলে যায় শুভ্র। রোদ এখনো ফ্লোরে পড়ে আছে, অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে শুভ্রর যাওয়ার দিকে। হেনা বেগম রোদকে ফ্লোর থেকে তুলে রোদের হাত শুভ্র এত শক্তভাবে ধরে নিয়ে আসছিল, যার কারণে হাতে লাল দাগ পড়ে আছে। হেনা বেগম রোদের মাথায় হাত বুলিয়ে বলে, চিন্তা করিস না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। রোদ টলমল চোখে হেনা বেগমের দিকে তাকায়। হেনা বেগম বলে ওঠেন, আচ্ছা রোদ, তোকে না বলেছিলাম শুভ্র সামনে না যেতে, তাহলে কেন তুই ওর রুমে গেলি? রোদ যখন কিছু বলতে যাবে তখন পেছন থেকে হাসি বেগম রাগি চোখে তাকান। রোদ কিছু না বলে মাথা নিচু করে নেয়। হেনা বেগম বলে ওঠে, আচ্ছা যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। মাথা নাড়িয়ে হ্যাঁ বলে রোদ রুমে চলে যায়। বিকাল 4:30 নিলয় বাসা থেকে সেজেগুজে টিপটপ হয়ে বের হচ্ছে। উদ্দেশ্য তার বাহিরে ঘুরতে যাবে আর ব্লগ ভিডিও করবে। কাঁধে ক্যামেরা ঝুলানো। বাসা থেকে গেট অবধি আসতে আসতেই ফোন ক্যামেরায় নিজেকে দেখতে ব্যস্ত ছিল। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে যায়, আর যার সাথে ধাক্কা লেগেছে সে নিলয়ের উপরে। নিলয় রেগে গিয়ে বলে, ভালের কপাল, পড়ে যাওয়ার শনি কি আমার সাথে লেগে আছে? দুনিয়ার এত মানুষ থাকতে গায়ের উপরে আবার কোন চকিনা পড়লো? মনে তো হচ্ছে কোনো আলুর বস্তা গায়ের উপরে পড়ে আছে। নিলয় রেগে উঠে দাঁড়ায়। নিলয় উঠে দাঁড়ায়। নিলয় রেগে গিয়ে বলে, এই যে মিস্টার, চোখ কি পকেটে নিয়ে হাঁটেন? মানুষজন কি চোখে পড়ে না? আর আলুর বস্তা কাকে বলছেন? হ্যাঁ, এই আপনি কাকে আলুর বস্তা বলছেন? হ্যাঁ, নিলয় বিরক্ত হয়ে বলে, আমি না হয় চোখ পকেটে নিয়ে হাঁটি খালাম্মা, আপনি আপনার চোখ তো আপনার চোখের জায়গায় ছিল, তো আপনি এত জায়গা থাকতে আলুর বস্তার মতো শরীর নিয়ে এসে আমার মতো একটা বাচ্চার উপরে কেন পড়লেন? আর কতক্ষণ থাকলে আমাকে এখন ঢাকা মেডিকেলে ভর্তি করা হতো। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাইছো, হাজার হাজার শুক্রিয়া। আমি রাস্তার পোলাপান গো, 5 টাকার চকলেট কিনে খাওয়াবো, আমিন। নীলা রাগান্বিত হয়ে বলে, নিজেকে বাচ্চা দাবি করছে, আবার দেখতে পুরো জলহস্তির মতো। আর আমি না, আপনি আলুর বস্তা। হাতি, গরু, ছাগল, মহিষ, ভেড়া সব আপনি। বলেই রেগে বাড়ির দিকে হাঁটা দেয়। নীলার যাওয়ার দিকে তাকে মুচকি হাসে। নীলা বাড়ির ভিতরে ঢুকে সোজা হেনা বেগমের রুমে চলে যায়। হেনা বেগমের সাথে কথা বলে তারপর রোদের রুমে যায়। রোদ ব্যালকনিতে বসে আছে। নীলা পেছন থেকে চোখ চেপে ধরে। রোদ হেসে বলে, নীলা চোখ ছাড়। নীলা হেসে উঠে তারপর বলে, আচ্ছা তুই বুঝলি কি করে? আমি রোদ হেসে বলে, কারণ তুই আমার জানি জিগার দোস্ত, তাই। নীলাও হেসে দেয়। তারপর বলে, শোন রোদ, যার জন্য তোর কাছে আসা, কালকে কলেজে নবীনবরণ অনুষ্ঠান, আর তুইও যাচ্ছিস। রোদ বলে, বাসায় অনেক কাজ, আমার যাওয়া হবে না, আর নানু যেতে দিবে না আমায়। নীলা বিরক্ত হয়ে বলে, জানতাম আমি তুই এই অজুহাতটাই দিবি, তাই দাদির কাছ থেকে আমি অনুমতি নিয়ে তোর কাছে আসছি। শোন, আমি এখন আর কোনো কথা শুনতে চাই না। তুই কালকে যাবি মানে যাবি। রোদ চুপ করে আছে, কারণ এই মেয়ে যখন বলেছে তো তাকে নিয়ে ছাড়বে। রোদ আস্তে করে বলে, আচ্ছা ঠিক আছে, যাব। নীলা খুশিতে রোদকে জড়িয়ে ধরে। তারপর বলে, থ্যাংকস ইউ দোস্ত। শোন, কালকে সবাই মিলে শাড়ি পরবে, তো আমরাও ম্যাচিং শাড়ি পরবো, ওকে? রোদ ভ্রু কুচকে বলে, শাড়ি তো আমার নেই, আর শাড়ি পরে গেলে নানু দেখলে সমস্যা হবে। আরে তুই চাপ নিস না, সেটা আমি দেখে নিব। তুই শুধু সকাল সকাল রেডি থাকিস, ওকে? আমি তোকে নিতে আসব, তারপর আমাদের বাসা থেকে রেডি হয়ে কলেজে যাব। আর আমাদের দুজনের ম্যাচিং শাড়ি আমি কিনে রাখছি, তুই চাপ নিস না, কিচ্ছু হবে না। রোদ আস্তে করে বলে, আচ্ছা ঠিক আছে। এই একটা মানুষ আর তার নানু আর বড় মামা তাকে ভালোবাসে, যার জন্য এত কিছু সহ্য করে এই বাড়িতে পড়ে আছে। নীলা বলে, আচ্ছা রোদ, তোদের বাসায় আসার সময় একটা হাদারামকে বেরিয়ে যেতে দেখলাম, কাঁধে ক্যামেরা নিয়ে। কে ওটা? রোদ বলে, তুই কার কথা বলছিস? কিছুই তো বুঝতে পারছি না। হাদারাম আবার কে? নীলা তারপর সব বলে। সবকিছু শুনে রোদ হেসে দেয়। আরে ওটা তো নিলয় ভাইয়া। অবাক হয়ে নীলা বলে, রোদ, শুভ ভাই কি দেশে আসছে? রোদ আস্তে করে বলে, আসছে। নীলা বলে, তোকে কিছু করেনি তো? রোদ তাচ্ছিল্য হেসে বলে, আমায় আবার কি করবে? কি বলিস? সত্যি বলছিস তো রোদ? রোদ মুখে হাসি টেনে বলে, আরে বাবা সত্যি বলছি। আর তুই এখন বাসায় যা তো, সন্ধ্যা হয়ে আসছে। নীলা চলে যায় বাসায়। রাত 12:30 শুভ্র আর অয়ন শুভ্র রুমে অফিসের কিছু জরুরি কাজ করছিল। এমন সময় নিলয় রুমে আসে। তারপর শুভ্রকে বলল, ব্রো, তোমাকে কিছু কথা বলার ছিল। শুভ্র ল্যাপটপের দিকে তাকিয়ে বলে, শুনছি আমি, কি বলবি বল। ব্রো, আমি বিজনেসে থাকতে পারবো না। শুভ্র শান্ত কণ্ঠে বলে,
কেন, কি করবি তাহলে? বাংলা সিনেমার নায়ক জসিমের মতো চানাচুর বিক্রি করবি রাস্তায় রাস্তায়? নিলয় হেসে দিয়ে বলে ওঠে, ব্রো তোমার আইডিয়া খারাপ না, তবে এতে কষ্ট অনেক। আমি টিকটক ভিডিও বানাবো আর ব্লগ ভিডিও করব। অয়ন পাশ থেকে বলে ওঠে, তোর মাথায় থেকে এখন ওই ব্লগ ভিডিও বানানোর ভূত নামেনি? হ্যাঁ ব্রো তোমরা এইভাবে বলো না, বাংলাদেশে কত বড় বড় এটার কন্টেন্ট ক্রিয়েটর আছে, আর এটাও তো একটা বিজনেস। অয়ন নিলয়কে ব্যঙ্গ করে বলে। তুই কি নিয়ে কন্টেন্ট বানাবি শুনি? নিলয় খুশিতে গদগদ হয়ে বলে, তোমরা শুভ্র ভাইয়ের ভাসুর রাতের খাট ভাঙা ব্লগ ভিডিও বানাবো, তারপর দেখবে একদিনে ভাইরাল। কথা শেষ করে যখন সামনের দিকে তাকায় দেখে শুভ্র রাগি চোখে তাকিয়ে আছে। নিলয় ভয়ে আমতা আমতা করে বলে, ব্রো আমি তো মজা করে বলছি, আমি আসলে ব্লগ ভিডিও বানাবো, এই না তো তোমাদের সাথে বিজনেসের কাজ দেখাশোনা করব। বলেই পেছন ফিরে দেয় দৌড় আর বলতে থাকে, ব্লগ ভিডিও পরে বানাবো, আগে জানে বা ইচ্ছা লই মাবুদ। অয়ন নিলয়ের হঠাৎ ভয়ে দৌড়ে পালিয়ে যাওয়া দেখে ফিক করে হেসে দেয়। আসলে এই নিলয়টাও না এখনো বাচ্চা আছে মনে হচ্ছে, সেই আগের মতো চঞ্চল দুষ্ট। অয়ন হাসলেও শুভ্রর মুখে গম্ভীরতা সাফ, সে আগের ন্যায় কাজ করছে। অয়নও নিজের কাজে মনোযোগ দেয়। দুপুর 11টা, ওয়াশরুম থেকে বের হয়ে আসছিল রোদ। হঠাৎ কারো শক্ত হাতের টানে ভেতরে একটা অন্ধকার রুমে চলে যায়। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। ভয়ে কেঁপে ওঠে রোদ। যেই না চিৎকার করতে যাবে এমন সময় মুখ চেপে ধরে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে রোদ। বাসার সবার জন্য নাস্তা বানিয়ে দিয়ে রুমে আসে। সকাল সকাল বাড়ির সামনে গার্ডেনে বসে এক্সারসাইজ করছিল নিলয়। এমন সময় নীলা তাড়াহুড়ো করে গেট দিয়ে ঢুকছে। নীলাকে দেখে নিলয় জোরে ডাক দেয়, এই যে খালাম্মা, কোথায় যাচ্ছেন আপনি? কারো ডাক শুনে পেছনে ফিরে তাকায়। নীলা ভ্রু কুচকে বলে, এটা সেই কালকের হাদারামটা না? আবার খালাম্মা কাকে ডাকছে? নীলার সামনে এসে দাঁড়ায়, তারপর বলে, এই বাড়িতে কার কাছে আসছেন? নীলা বিরক্ত হয়ে বলে, আপনাকে বলতে যাব কেন? নিলয় হেসে বলে, তো কাকে বলবেন খালাম্মা? নীলা রাগান্বিত হয়ে বলে, এই ছাগলের 3 নম্বর বাচ্চা শেওড়া গাছের পেতনির জামাই, আপনি কাকে খালাম্মা বলছেন? হ্যাঁ, নিলয় হেসে দেয়, তারপর বলে, আমি তো আপনার নাম জানি না, তা খালাম্মা বলে ডাকলাম। যদি নামটা বলতেন তাহলে আর ডাকতাম না খালাম্মা। নীলা রাগান্বিত হয়ে বলে, অসভ্য লোক তো আপনি, নাম জানবেন না তাই বলে খালাম্মা বলবেন? নিলয় বলে, আচ্ছা তো নামটা বলেন এখন। নীলা রেগে গিয়ে নিলয়কে সামনে থেকে ধাক্কা দেয়, তারপর বাড়ির দিকে যেতে যেতে বলে, আপনার মতো হাদারামকে এই নীলা কখনোই নিজের নাম বলবে না। নীলার কথা শুনে নিলয় হেসে দেয় আর নীলা বিরক্ত হয়ে বাসার মধ্যে চলে যায়। নীলা রোদের রুমে গিয়ে দেখে রোদ গোসল করে বেরিয়েছে, এখন ফ্যানের নিচে চুল শুকাচ্ছে। নীলা গিয়ে রোদকে জড়িয়ে ধরে। রোদ নীলাকে এত সকাল সকাল এই বাড়িতে দেখে ভ্রু কুচকে জিজ্ঞাসা করে, তুই এত সকাল সকালে এখানে? নীলা রোদকে জড়িয়ে থাকা অবস্থায় বলে, আম্মু পাঠিয়েছে আমাদের বাসা থেকে নাস্তা করে তারপর ওইখান থেকে রেডি হয়ে কলেজে যাব, তাই এত তাড়াতাড়ি তোকে নিতে আসলাম। রোদ কিছুই বলে না। নীলা আবারও বলে, আচ্ছা রোদ, এই চৌধুরী বাড়ির ছেলেদের কি মাথার তার ছিঁড়া নাকি? মানে? নীলা তারপর নিলয়ের কথা বলে। রোদ এই কথা শুনে ফিক করে হেসে দেয়। তারপর রোদ বলে, নিলয় ভাই খুব ভালো মানুষ, তবে একটু চঞ্চল টাইপের, সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে। নীলা মুখ ভেঙে বলে, কতটা ভালো বোঝাই যাচ্ছে আস্ত একটা হাদারাম। রোদ আবার হেসে দেয়। তারপর বলে, আমার ভাইয়ের বদনাম আমার কাছেই করছিস? নীলা আবার মুখ ভেঙে বলে, হাদারামকে তো হাদারামই বলবে, এতে আবার বদনাম করার কি হলো? এখন তুই তাড়াতাড়ি চল, আম্মু তাড়াতাড়ি যেতে বলছে। তারপর রোদ আর নীলা হেনা বেগমের কাছে বলে চলে যায়। সকালে নাস্তা করে সেই 3 ঘন্টা ধরে সেজে যাচ্ছে নীলা। আর রোদ ম্যাচিং নীল রঙের সুতি জামদানি শাড়ি পরেছে। রোদকে সে 1 ঘন্টা ধরে সাজিয়ে যাচ্ছে নীলা। রোদ বিরক্ত হয়ে বলে, নীলা প্লিজ দোস্ত, এবার থাম, এইভাবে বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেছে, প্লিজ। জানো এই তো হয়ে গেছে, আর 5 মিনিট। রোদকে সাজিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় নীলা। তারপর বলে, দেখ তো যেন কেমন লাগছে। রোদ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারছে না। অবাক হয়ে আয়নার দিকে তাকিয়ে আছে। হলদে ফর্সা গায়ে নীল রঙের শাড়ি যেন জলজল করছে, সাথে ম্যাচিং অর্নামেন্টের সাথে হালকা মেকআপ, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। জীবনে প্রথম শাড়ি পরেছে। রোদ নিজেকে দেখে নিজেই মুগ্ধ হচ্ছে। নীলা হেসে বলে, জানো তোকে যা লাগছে না, কি বলবো, আমি যদি মেয়ে না হয়ে ছেলে হতাম তাহলে তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতাম।
রোদ ফিক করে হেসে দেয়। নীলা চোখ থেকে কাজল এনে রোদের কানের পাশে লাগিয়ে দিয়ে বলে, ইস, আমার জানোটার যেন কারো নজর না লাগে। তারপর দুজন মিলে কলেজে চলে যায়। কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে রোদ। ভেতরে যেতে ভীষণ লজ্জা লাগছে। এইভাবে কখনো শাড়ি পরে বাহিরে আসা হয়নি। নীলা বিরক্ত হয়ে বলে, আরে শালি, এত লজ্জা পাবার কি আছে? ভেতরে চল, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। রোদ বলে ওঠে, নীলা দোস্ত, ভীষণ অস্থির লাগছে, ভয় করছে আমার ভীষণ। আরে জানো, কিচ্ছু হবে না, তুই ভেতরে চল। তারপর দুজন কলেজের ভিতর চলে যায়। দুজন কলেজের ভিতরে গিয়ে চেয়ারে বসে। হঠাৎ চোখের সামনে স্টেজে শুভ্রকে দেখে ভয় কেঁপে ওঠে রোদ। একটু পাশে খেয়াল করতে দেখে অয়ন পাশে একটা চেয়ারে বসে আছে আর স্টেজের পাশে দাঁড়িয়ে নীলায় ভিডিও করছে। রোদকে এইভাবে ভয় পেতে দেখে নীলা বলে, এমন করছিস কেন, কি হয়েছে? রোদ নীলাকে বলে, আচ্ছা তুই কি জানতি শুভ্র ভাই এখানে আসবে? নীলা আস্তে করে বলে, কেন? তাহলে আমায় কেন বললি না? আমি যদি তোকে বলতাম যে শুভ্র ভাই এই অনুষ্ঠানে আসবে, তাহলে কি তুই আসতি এই অনুষ্ঠানে? তাই বলিনি। রোদ রেগে গিয়ে বলে, না বলে তুই একদম ঠিক করিসনি। তুই জানিস ওই লোকটা বলেছে উনি যদি তার আশেপাশে আমায় দেখে তাহলে আমায় গুলি করে মারবে। আরে বেবি কুল, কিচ্ছু হবে না। আর তোর এই কলেজে আসার রাইট আছে, আর এটা তো তোর বাড়ি না, কিচ্ছু করবে না, চাপ নিস না। ওয়াশরুম থেকে বের হয়ে আসছিল রোদ। হঠাৎ কারো হ্যাচকা টানে কালো অন্ধকার রুমের মধ্যে নিয়ে যায়। ভয় পেয়ে কেঁপে ওঠে রোদ। যখনই চিৎকার দিতে যাবে এমন সময় মুখ চেপে ধরে। ভয়ে যেন প্রাণ পাখি উড়ে যাচ্ছে। হঠাৎ গলায় কারো গরম নিঃশ্বাস পড়তেই রোদ থরথর করে কেঁপে ওঠে। অন্ধকারে অবয়বটি দেয়ালের সাথে চেপে ধরে। হঠাৎ গলায় ঠোঁটের স্পর্শ পেতেই রোদের পুরো শরীর কেঁপে ওঠে। ধাক্কা দিয়েও অন্ধকারে অবয়বকে সরাতে পারে না। চোখ বন্ধ করে ধর ধর করে কাঁপছে রোদ। মিনিট খানেক পর কারো সারা শব্দ না পেয়ে চোখ খুলে তাকায়। সামনে এখন কাউকে দেখতে পায় না। দৌড়ে অন্ধকার রুম থেকে বেরিয়ে আসে রোদ। বাহিরে এসে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আশেপাশে চোখ বুলিয়ে দেখে কিন্তু কেউ নেই। এখানে কিছু দূর যেতেই অয়ন ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে। রোদ কিছুটা সাহস নিয়ে বলে, অয়ন ভাই আপনি এখানে কি করছেন? পেছনে ফিরে তাকায় অয়ন। আমতা আমতা করে বলে, আসলে একটা জরুরি কল আসছিল, ওই দিক থেকে অনেক শব্দ আসছে তো, তাই এখানে কথা বলতে আসছিলাম। রোদ আস্তে করে বলে, ও। অয়ন কেমন করে যেন তাকিয়ে আছে রোদের দিকে। তারপর বলে, নীল শাড়িতে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে রোদ। রোদ লজ্জায় মাথা নিচু করে নেয়। অয়ন মুচকি হাসে। রোদ আস্তে করে বলে, অয়ন ভাই আপনারা এখানে? আমাদের ইনভিটেশন ছিল, আর চাচা যেন অনেক জোর করছে আসার জন্য। আমি সুব্রত এই কলেজ থেকেই পড়াশোনা করছি, সেই সুবাদে চিফ গেস্ট হয়ে আসা। ও আচ্ছা চলো একসাথে যাই, অনুষ্ঠান তো শেষ। রোদ কিছু বলে না। অয়নের পিছন পিছন হাঁটতে থাকে। আধা ঘন্টা আগে নীলা গেছিল রোদকে বসিয়ে রেখে আইসক্রিম আনতে। আর এইদিকে রোদের ওয়াশরুম যেতে হয়। অনেকক্ষণ অপেক্ষা করে নীলার জন্যে, যে নীলাকে নিয়ে যাবে, কিন্তু নীলা আসার নামই নেই। তারপর একাই চলে যায়। তারপর অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনা ঘটে। এইদিকে রোদকে নীলা খুঁজতে খুঁজতে হয়রান। রোদকে আসতে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। তারপর বলে, জানু কই গেছিলি তুই? তোকে আমি খুঁজতে খুঁজতে শেষ। রোদ তার কে সব বলে, কিন্তু সেই অন্ধকার রুমের ঘটনাটা চেপে যায়। রাত 12:30 রোদ ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে আর আজকের দিনের ঘটে যাওয়া ঘটনা ভাবছে। আর আনমনে বলে উঠে, আচ্ছা সে কি ভুলে গেছে সব? এত এত স্মৃতি, সবকিছু হয়তোবা ভুলেই গেছে। রোদ দীর্ঘশ্বাস ফেলে। তারপর ছাদ থেকে নেমে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে রোদ। আজকে অয়নের বোন নীরাকে পাত্রপক্ষ দেখতে আসছে। বাড়িতে আজ অনেক কাজ। সকাল সকাল উঠে কাজে লেগে পড়ে রোদ। নীরাকে দেখে পাত্রপক্ষের পছন্দ হয়েছে আর তারা আংটি পরিয়ে বিয়ের দিন ও তারিখও ঠিক করে গেছে। রোদ নীরাকে যখন দেখতে আসে পুরোটা সময় রুমে ছিল, রুম থেকে বের হয়নি। কারণ এর আগের বার অনেক ঝামেলা হয়েছিল। এর আগের বার পাত্রপক্ষ নীরাকে দেখতে এসে রোদকে পছন্দ করে। আর এই নিয়ে হাসি বেগম অনেক তুলকালাম যায় বাসায়। আর রোদকেও খুব আজে বাজে কথা বলেন, এমনকি গায়েও হাত তুলেন। তাই এ রোদ সব কাজ করে আগে আগে রুমে এসে পড়ে, কারণ সে চায় না এই বাড়িতে তার জন্যে আর ঝামেলা হোক। নীরা আর অহনার সাথে রোদের ভালো সম্পর্ক থাকলেও টিনা রোদকে একদম সহ্য করতে পারে না। কথায় কথায় অপমান করে, আজে বাজে কথা বলে। আর হাসি বেগম আর মীরা বেগম দোষ পেলে গায়ে হাত তুলে। যতদিন রোদের মামুনি ছিল সে কখনো মায়ের অভাব বোঝায়নি, কিন্তু মামুনি চলে যাবার পর থেকে বাস্তবতা শিখেছে, মানুষ চিনেছে। রোদ শুভ্রর আম্মু ফটো নিয়ে কাঁদছে আর বলছে, আচ্ছা মামুনি, তুমি তো জানতে আমার কোনো দোষ ছিল না, তাহলে শুভ্র ভাই কেন আমায় এত ঘৃণা করে? কোনো ভুল না করে কেন এত শাস্তি পাচ্ছি আমি মামুনি? এই বাড়িটা আমার নরক মনে হয়, কেউ ভালোবাসে না আমায়। মা বাবা চলে গেল, তারপর তুমিও চলে গেলে আমায় ছেড়ে। আমার ভালোবাসার জন্য এই পৃথিবীতে আর কোনো মানুষ রইল না মামুনি, কেউ রইল না।
বিকাল 4:30 ছাদে বসে ফুল গাছে পানি দিচ্ছিল রোদ। হঠাৎ শুভ্র কোথা থেকে এসে ঠাস ঠাস দুটো থাপ্পড় দেয় রোদকে। রোদ ভয়ে কেঁপে ওঠে। হঠাৎ শুভ্র কোথা থেকে এসে ঠাস ঠাস দুটো থাপ্পড় দেয় রোদকে। রোদ ভয়ে কেঁপে ওঠে। রক্তচক্ষুনি তাকিয়ে আছে শুভ্র। রোদের চুলের মুঠি ধরে চেপে ধরে মুখের কাছে এনে বলে, হাফ ফুট একটা মেয়ে, তুই আমার কথার অবদ্ধ হস? তোর কলিজা কত বড় হয়েছে? হ্যাঁ, আজকে তোকে খুন করে কলিজা বের করে দেখবো তোর কলিজা কত বড় হয়েছে। রোদ ভয়ে ব্যথায় জোরে কেঁদে ওঠে। রোদের কান্না যেন শুভ্র রাগে আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। রোদকে দেয়ালের সাথে চেপে ধরে গলা টিপে ধরে। তারপর রাগে রিরি করতে করতে বলে, তোর মতো এই হাফ ফুট হাত খেলা যে একটা মেয়ে আসছে এই শুভ্র চৌধুরীকে জ্বালাতে না? তুই আমাকে জ্বালাতে আসবি তো আমার রাগের উত্তাপের আগুনে তোকে পুড়িয়ে মারবো আমি। শুভ্র এত জোরে গলা চেপে ধরেছে যে নিঃশ্বাস নিতে পারছে না রোদ। আর কিছুক্ষণ যদি এইভাবে গলা চেপে ধরে রাখে তাহলে এইখানেই হয়তো ইন্নালিল্লাহ হয়ে যাবে। মনে মনে কালেমা পড়ছে রোদ। আজই বুঝি তার শেষ দিন। হঠাৎ গলা ছেড়ে দিয়ে শুভ্র ধাক্কা মারে। রোদ ছাদের ফ্লোরে পড়ে যায়। পড়ে গিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে আর কাশতে থাকে। শুভ্র রাগান্বিত হয়ে বলে, আমি তোকে বলেছিলাম আমার রুমে আসতে, কিন্তু তোর দেখি কলিজা অনেক বড় হয়ে গেছে। আমার কথা শুনিস না, আমার অবাধ্য হস। কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে, রোদ তোকে আমি 5 মিনিট টাইম দিলাম, এর মধ্যে আমার রুমে আয়। বলে ধপধপ পা ফেলে নিচে চলে যায়। রোদ এখনো ফ্লোরে পড়ে আছে। আস্তে করে উঠে দাঁড়ায়। তারপর কিছুক্ষণ আগের কথা ভাবতে থাকে। কিছুক্ষণ আগে রোদ দুপুরের খাবার খেয়ে রুমে বসে বই পড়ছিল। এমন সময় এই বাড়ির একজন কাজের লোক এসে বলেন, রোদমা শুনছো? কারো ডাক শুনে বই থেকে মাথা তুলে তাকায় রোদ। রহিমা খালাকে বলে, খালা কিছু বলবে? রহিমা খালা আমতা আমতা করে বলে, আসলে মা তোমাকে শুভ্রবাবজি ডাকছে তার রুমে। রোদ ভয়ে কেঁপে ওঠে। তারপর মনে মনে বলে, এই লোক আমাকে ডাকছে কেন? রহিমা খালা আবারও বলে, রোদমা তোমাকে তাড়াতাড়ি যেতে বলছে। রোদ ভয়ে ভয়ে রহিমা খালার দিকে তাকায়। তারপর বলে, আমাকে কেন ডাকছে খালা? আমি জানি না মা কেন ডাকছে, শুধু বলল তোমাকে তাড়াতাড়ি রুমে যেতে। রোদ কিছুটা ঘাবড়ে গিয়ে বলে, তুমি যাও, আমি যাচ্ছি। রহিমা খালা চলে যায়। কিন্তু রোদ শুভ্র রুমে যায় না। অনেকক্ষণ রুমে বসেছিল। তারপর ছাদে চলে যায়। কারণ সে জেনে শুনে বাঘের খাঁচায় নিজেকে শিকার বানাতে চায় না। তারপর এই ঘটনা ঘটে। রোদ গুটি গুটি পায়ে হেঁটে শুভ্র রুমের সামনে দাঁড়ায় আর দোয়া পড়তে থাকে। আস্তে করে রুমের দরজা খুলে ভেতরে যায়। শুভ্র বেডের উপর বসে আছে। হঠাৎ দরজা খোলার আওয়াজে শুভ্র রোদের দিকে তাকায়। মাথা নিচু করে আছে রোদ। শুভ্র গম্ভীর স্বরে বলে, এইদিকে আয়, আমার সামনে আয়। রোদ শুভ্রের কথা মতো সামনে গিয়ে দাঁড়ায়। শুভ্র আবারও গম্ভীর স্বরে বলে ওঠে, আচ্ছা তোকে বলেছিলাম 5 মিনিটের মধ্যে আমার রুমে আসতে, কিন্তু তুই 2 মিনিট লেট করে এসেছিস। এখন কি শাস্তি দেওয়া যায় তোকে বলো তো? শুভ্র কিছুক্ষণ থেমে আবারও বলে, তোকে বলেছিলাম আমার আশেপাশে না আসতে, তুই কি আমার কথা শুনেছিস? এখন তো তোকে এর শাস্তি পেতে হবে। রোদ মাথা নিচু করে ভয়ে কাঁপছে। শুভ্র আবারও বলে, আচ্ছা এটা কাজ করলে কেমন হয়? তোকে আমি আমার ব্যালকনি থেকে নিচে ফেলে দিলে কেমন হয়? 3 তলা থেকে পড়লে তোর মতো পুচকুমের হাত পা হাড়গোড় একটাও তোর শরীরে থাকবে না। এটাই বেস্ট হবে, কি বলিস তুই? রোদ চমকে উঠে মাথা তুলে তাকায় শুভ্রের দিকে। সত্যি সত্যি কি এই লোক তাকে ফেলে দিবে? ভয়ে কষ্টে রোদের চোখে পানি চলে আসে। টলমল চোখে তাকিয়ে আছে। কান্নার জন্য মুখ লাল হয়ে আছে। চোখগুলো ফুলে গেছে। কিছুক্ষণ পর পর ঠোঁট কেঁপে উঠছে। শুভ্র আস্তে করে রোদের সামনে দাঁড়ায়। কেমন ভাবে যেন তাকিয়ে আছে। রোদ ভয়ে কেঁপে ওঠে। আচ্ছা এই লোক কি তাকে সত্যি ফেলে দিবে? শুভ্র আস্তে করে সামনে এসে দাঁড়ায়। রোদ ভয়ে কাঁপছে। চোখের পানি টলমল করছে। শুভ্র আস্তে করে রোদের 2 গালে হাত রাখে নিজের মুখের কাছে নিয়ে আসে। রোদের সমস্ত শরীর যেন থরথর করে কেঁপে ওঠে। শুভ্রের গরম নিঃশ্বাস রোদের মুখে পড়ছে। শুভ্রর মনে হচ্ছে সে কোনো ঘোরের মধ্যে আছে। রোদের ঠোঁট তরতর করে কাঁপছে। শুভ্র যখনই রোদের ঠোঁটের দিকে নিজের ঠোঁট নেয় তখনই হঠাৎ নিলয়ের চিৎকার আসে। হঠাৎ কারো চিৎকার শুনে দুজন চিৎকে দূরে সরে যায়। হুঁশ ফিরে শুভ্রের সামনে তাকিয়ে দেখে নিলয় ফ্লোরে পড়ে আছে। রোদের মনে হয়েছিল সে এক্ষুনি জ্ঞান হারাবে। রোদ শুভ্রের হাত থেকে ছাড়া পেয়ে দৌড়ে এক রুম থেকে বেরিয়ে যায়। এদিকে শুভ্র বিরক্ত হয়ে তাকায় নিলয়ের দিকে। শুভ্র ভেবে পাচ্ছে না এই গাধাটা হঠাৎ বেহুশ হলো কেন। শুভ্র নিলয়ের মুখে পানি ছুঁড়ে মারে। নিলয় চিৎকার করে উঠে আর বলতে থাকে, বাঁচাও আমায়, আমি নদীতে ডুবে যাচ্ছি। শুভ্র রাগে জোরে ধমক দিয়ে বলে, স্টপ নিলয়, কি হচ্ছে? দারগার মতো লাফাচ্ছিস কেন তুই? নিলয় থেমে যায়। শুভ্র দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। তারপর বলে, ব্রো এখানে কি হচ্ছিল? রুমের আশেপাশে তাকায় নিলয়। তারপর শুভ্রর দিকে তাকে কিছু বলতে যাবে এমন সময় শুভ্র রাগী কণ্ঠে বলে, আউট। নিলয় হাবলার মতো তাকিয়ে আছে শুভ্রের দিকে। আবার কিছু বলতে যাবে এমন সময় শুভ্র আবারও বলে ওঠে, আর একটা কথা বলবি তো তোর ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব তোর।
নীলয় ভয়ে ঢোক গিলে তারপর দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। দৌড়ে যেতে যেতে বলে, আগে নিজের যান বাঁচানো ফরজ, পরে সবকিছু। আর এদিকে শুভ্র নিজের মাথা চেপে ধরে, বেডের উপর বসে পড়ে। তারপর বলে, ন সর্ব তুই এটা কী করতে যাচ্ছিলি? এই ভেবে ওই মেয়েটার প্রতি দুর্বল হলে চলবে না। এই মেয়ের কাছ থেকে দূরে থাকতে হবে। আর এই মেয়েকে তুই ঘৃণা করিস, ঘৃণা, আর কিচ্ছু না। শুভ্র নিজের রাগে চোয়াল শক্ত করে দেয়ালে ঘুষি মারতে থাকে, হাত কেটে রক্ত পড়ছে। সকাল 10:30। শুভ্র সিঁড়ি দিয়ে নিচে নামছিল, অফিসে যাবে। এমন সময় কোথা থেকে একটা মেয়ে দৌড়ে এসে শুভ্রকে জড়িয়ে ধরে। রোদ সে যে শুভ্রের রুম থেকে বেরিয়ে আসছে, তারপর থেকে আর রুম থেকে বের হয়নি। ভয়ে তার শরীর এখনো থরথর করে কাঁপছে। তখনকার কথা মনে পড়লেই শরীর শিউরে উঠছে। শুভ্রের হাতে থাপ্পড়ে রোদের গাল লাল হয়েছে, এখনো মনে হচ্ছে গাল অবশ হয়ে আছে। রাত 12:30। রোদ ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে, আর আনমনে বলে ওঠে, রোদ, যে হাতগুলো একদিন আমার হাত শক্ত করে ধরে রাখার কথা ছিল, আজ সেইগুলো আমাকে আঘাত করে। রোদ ফুপিয়ে কেঁদে ওঠে, তারপর আবারও বলে ওঠে, আব্বু আম্মু, তোমরা কেন আমায় একা করে গেলে? আমায় নিয়ে যেত তোমাদের সাথে। তোমাদের সেই রোদ ভালো নেই, একটুও ভালো নেই। রোদ কাঁদতে কাঁদতে ছাদের ফ্লোরে বসে পড়ে, তারপর বলে, যখন আঘাত পাই তখন বুঝি আমার হাত ধরে বলার মতো কেউ নেই যে আমি আছি। কষ্ট পেলে সবার বাবা মা বুকে টেনে নেয়, আর আমি শুধু আকাশের দিকে তাকিয়ে ভাবি আমায় বুকে টানার মানুষ কোথায়? আমার চোখের পানি মুছে দেবার মতো কেউ নেই, কেউ না। রোদ চোখের পানি হাত দিয়ে মুছে উঠে দাঁড়ায়, আবার ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, আকাশ, তুই তো সবার মাথার উপরে ছায়া হয়ে থাকিস, আর আমার মাথার উপর কেন একটা আপন মানুষের ছায়া নেই? সকাল 10:30। চৌধুরী বাড়িতে আজ খুশির আমেজ। নীরার মেহেদি অনুষ্ঠান আজকে, তারপর কালকে হলুদ, পরের দিন বিয়ে। পুরো বাড়ি সাজানো হচ্ছে। রোদ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে, নামাজ পড়ে, বাড়ির কাজে নেমে যায়। রান্নাঘরের কাজ করছে রোদ। এদিকে শুভ্র রুম থেকে রেডি হয়ে অফিসে যাচ্ছিল। সিঁড়ি বেয়ে নামতেই হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে শুভ্র বেবি বলে জড়িয়ে ধরে। আশেপাশে মেহমানরা কেমন করে যেন তাকিয়ে আছে। শুভ্র কিছুটা বিরক্ত হয়, তারপর চাপা স্বরে বলে, হোয়াট দ্য হেল, কি হচ্ছে কি রিয়া? বলেই নিজের কাছ থেকে সরিয়ে দেয়। রিয়া মেকি হেসে বলে, আরে কুল বেবি, এতটা হাইপার হচ্ছিস কেন? বলেই শুভ্রের হাত জড়িয়ে ধরে। শুভ্র রেগে যায়, কিন্তু আশেপাশে মেহমান থাকায় কিছু বলতে পারে না। রাগান্বিত হয়ে ধপধপ পা ফেলে চলে যায়। কিছুক্ষণ আগে রোদ রান্নাঘর থেকে মেহমানের জন্য নাস্তা নিয়ে আসছিল। ড্রয়িং রুমে তখনই চোখে পড়ে শুভ্রর দিকে। শুভ্রকে একটা মেয়ে জড়িয়ে ধরে আছে, সাথে সাথে সেখান থেকে চলে আসে। রোদ এই মেয়েকে ভালো করে চিনে, হাসি বেগমের বোনের মেয়ে, অয়নের খালাতো বোন, আমেরিকা থাকে। রোদ দীর্ঘশ্বাস ফেলে, তারপর মনে মনে বলে ওঠে, যে কখনো আমার ছিলই না, তার জন্য কষ্ট পেয়ে কি লাভ? হঠাৎ রোদকে আরাফ চৌধুরী ডাকে। রোদ আরাফ চৌধুরীর সামনে দাঁড়িয়ে বলে, মামা, তুমি কখন এলে? আর কেমন আছো তুমি? আরাফ চৌধুরী হেসে রোদের মাথায় হাত বুলিয়ে দেয়। আমি কালকে রাতে এসেছি মামনি, আর আমি ভালো আছি। তুই কেমন আছিস? আর তোর কোনো সমস্যা হচ্ছে না তো? বলে রোদ হেসে বলে, আমি ভালো আছি মামা, কোনো সমস্যা হচ্ছে না। আরাফ চৌধুরী নিজের বিজনেসের কাজে দেশের বাইরে ছিল। আরাফ চৌধুরী রোদের দিকে ভ্রু কুচকে তাকায়, তারপর বলে, রোদ মামনি, তোকে শুভ্র কিছু বলছে বা কিছু করছে? রোদ আমতা আমতা করে বলে, না বাবা, উনি আমায় কিছুই বলেনি। হঠাৎ আরাফ চৌধুরীর চোখ পড়ে রোদের গালে, গাল লাল হয়েছে। আরাফ চৌধুরী ভ্রু কুচকে জিজ্ঞাসা করে, রোদ, তোর গালে কি হয়েছে? রোদ কিছুটা চমকে যায়, তারপর বলে, বাবা, আসলে অ্যালার্জি হয়েছে, আমার গাল অনেক চুলকায় তো, আর এই জন্যই হয়তো লাল হয়ে আছে। রোদ তারপর বলে, বাবা, আমাকে নানু ডাকছে, আমি যাই। তাড়াতাড়ি রোদ সেখান থেকে এসে পড়ে। ওড়না ভালো করে মাথায় দিয়ে রাখে, যেন কেউ গালের দাগ দেখতে না পারে। পার্লা থেকে 4 জন মেয়ে এসেছে নীরাকে মেহেদি পরাতে। রুমে বসে মেহেদি দিচ্ছে নীরা, সাথে টিনা, রিয়া, অহনা এরাও আছে। রোদ যাচ্ছে সবার জন্য নাস্তা দিয়ে আসতে যাবে। তখনই অহনা বলে ওঠে, রোদ, তুমি মেহেন্দি পরবে না? রোদ পিছনে ফিরে তাকিয়ে বলে, না আপু। নীরা বিরক্ত হয়ে বলে, রোদ, এখানে সবাই মেহেদি পরছে, তুইও পরবি, আর কোনো কথা শুনতে চায় না। রোদ আর কিছু বলে না, কিন্তু রিয়া টিনা রাগে ফুঁসছে। এই বাহিরের মেয়েটাকে নিয়ে এত আদিক্ষেতা কিসের বুঝে না, কিন্তু সামনে নীরা থাকায় কেউ কিছু বলতে পারে না। 1 ঘন্টা ধরে রোদকে মেহেদি দিয়ে দেয়। সবার হাতে মেহেদি দেওয়া শেষ, সবাই হাত ধুয়ে আসছে। আরেকজন মেহেদির রং দেখছে, যে কার মেহেদির রং গাঢ় হয়েছে। রোদের হাতের মেহেদি শুকাতেই অহনা বলে ওঠে, রোদ, তুমি যাও, মেহেন্দি ধুয়ে আসো।
এখন দেখব তোমার মেহেন্দির রং কতটা গাঢ় হয়েছে। আর যার মেহেন্দির রং যত বেশি গাঢ় হয় তার বর তাকে তত বেশি ভালোবাসে। রোদ মেহেদি ধুয়ে আসে ওয়াশরুম থেকে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে রোদের হাতের দিকে। অহনা বলে ওঠে, ওয়াও রোদ, এত সুন্দর রং হয়েছে এই অল্প সময়ে। রোদ, তোর বর দেখছি তোকে খুব ভালোবাসে রে। তা আমাদের দুলাভাই কোথা থেকে লুকিয়ে লুকিয়ে এত ভালোবাসে রে? রোদ লজ্জায় মাথা নিচু করে নেয়। আর এদিকে টিনা আর রিয়া রাগে ফুঁসতে থাকে। রিয়া মনে মনে বলে, যত সব আদিক্ষেতা। অহনা রোদের কাছে গিয়ে বলে, আহারে লজ্জাবতী লাজুক লতা, আর লজ্জা পেতে হবে না। নিলয় বাসার বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল। অনেকক্ষণ ধরে চেষ্টা করছে শাহরুখ খানের পোজ দিতে, কিন্তু পারছেই না। এমন সময় নীলা আসছিল ফোনে কথা বলতে বলতে। এমন সময় নিলয়ের সাথে ধাক্কা লাগে। নিলয় গিয়ে মাটিতে পড়ে যায় আর নীলা কিছুটা দূরে ছিটকে পড়ে। নীলা সামনে নিলয়কে দেখে রাগান্বিত হয়ে বলে, শালার কপালটাই ফুটো। এই বাড়িতে আসলেই এত মানুষ থাকতে এই হাদরামের সাথে কেন ধাক্কা খেতে হবে? হ্যাঁ, রাগে গজগজ করতে করতে নীলা উঠে দাঁড়ায়। তারপর বলে, সমস্যা কি আপনার? হ্যাঁ, এত লোক থাকতে আমার সামনে এসে পড়তে হবে? নিলয় উঠে এসে নীলার সামনে দাঁড়ায়। তারপর বলে, খালাম্মা আপনি এখানে? নীলা খালাম্মা ডাক শুনে রাগে ফুঁসতে থাকে। নিলয়ের হাত হঠাৎ ভিজে ভিজে লাগে। প্যান্টের পেছন কেমন ভিজে ভিজে। চারিপাশ তো শুকনো আছে, তাহলে প্যান্ট আর হাত ভিজলো কিভাবে? হাতটা নাকের কাছে আনতে একটা বাজে গন্ধ নাকে আসে। আর নিলয় একটু বলে। নীলা ভ্রু কুচকে নিলয়ের দিকে তাকায়। পাশ থেকে একটা 7-8 বছরের ছেলে বলে ওঠে, ভাইয়া তুমি যেখানে পড়ে গিয়েছো সেখানে কিছুক্ষণ আগে আমি হিসু করেছি। বলেই ফিক করে হেসে ফেলে। নীলাও ফিক করে হেসে দেয়। তারপর বলে, একদম ঠিক হয়েছে। নীলয় রাগি চোখে তাকিয়ে আছে বাচ্চাটার দিকে। দৌড়ে গিয়ে বাচ্চাটাকে ধরতে যায়। এমন সময় আবার একই জায়গায় ঠাস করে পড়ে যায়। বাচ্চা ছেলেটা আবার হাসতে থাকে। তারপর দৌড়ে চলে যায়। সেখান থেকে নিলয় রাগে দুঃখে বাড়ির ভিতরে যায় গোসল করতে। এইদিকে রোদ নিজের রুম থেকে বেরিয়ে নিচে যাচ্ছিল। এমন সময় অয়ন ডাক দিয়ে বলে ওঠে, রোদ কোথায় যাচ্ছ? রোদের পা থেমে যায়। পিছনে ফিরে তাকিয়ে দেখে অয়ন হাসি মুখে দাঁড়িয়ে আছে। রোদ আমতা আমতা করে বলে, ভাইয়া কিছু বলবেন? না মানে এমনি ডাক দিয়েছিলাম। কোথায় যাচ্ছ? নিচে যাচ্ছি ভাইয়া, কাজ আছে। অয়ন রোদের হাতের দিকে তাকিয়ে বলে, হাতে মেহেদি দিয়েছ, খুব সুন্দর লাগছে। রোদ লজ্জা পেয়ে মাথা নিচু করে বলে ওঠে, ধন্যবাদ ভাইয়া। অয়ন কাঁদো কাঁদো মুখ বানিয়ে বলে, এইভাবে ভাইয়া ডেকো না রোদ, যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে। রোদ কিছুটা অবাক হয়ে তাকায় অয়নের দিকে। অয়ন হেসে দেয়। তারপর বলে, তোমার মুখে ভাইয়া ডাকাটা বেমানান। রোদ আমতা আমতা করে বলে, আমার কাজ আছে ভাইয়া, আমি যাই। বলে আর দাঁড়ায় না, সেখান থেকে নিচে চলে যায়। রাত 8:30। সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরছে শুভ্র। কোনো এক কারণে মাথা গরম হয়ে আছে। বাসার ভিতরে ড্রয়িং রুমে ঢুকে হঠাৎ গায়ে এসে শরবত পড়ে। রাগে চোয়াল শক্ত করে সামনে তাকায়। রোদকে সামনে দেখে যেন রাগটা আরো দ্বিগুণ বেড়ে যায়। ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় রোদের গালে। বাড়ির সব মেহমান কেমন করে যেন তাকিয়ে আছে, কিন্তু ভয়ে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। রোদ ভয়ে কাঁপছে, টলমল চোখে নিচের দিকে তাকিয়ে আছে। শুভ্র রাগে চোয়াল শক্ত করে বলে, ফটকালাজ একটা মেয়ে, আমি যেন তোকে আমার সামনে না দেখি। বলেই রাগে ধপধপ পা ফেলে নিজের রুমের দিকে চলে যায়। আজকে রোদ অনেকটা কষ্ট পেয়েছে। ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে। আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে কবেই নিজেকে শেষ করে দিত। আশেপাশের মানুষ কেমন করে যেন তাকিয়ে আছে। রোদের বুক ফেটে কান্না আসে। দৌড়ে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে বেডের উপর শুয়ে কাঁদতে থাকে। তারপর বলে, আচ্ছা আমি এতটাই অপছন্দের যে সবার সামনে অপমান করতে একবারও ভাবলেন না শুভ্র ভাই? এইদিকে নীলা রোদকে খুঁজতে খুঁজতে হঠাৎ একটা রুমের কাছে এসে দাঁড়ায়। রুমের দরজা হালকা চাপানো। ভিতরে ঢুকে আশেপাশে তাকায়। নিলয় গায়ে সন্ধ্যায় জুস ফেলে দৌড় দেয় সেই বাচ্চাটি। নিলয় আজ গোসল করতে করতে জীবন শেষ। পুরো শরীর কেমন স্যাঁতস্যাঁতে হয়ে আছে। তাই এই রাতের বেলা গোসল করে কোমরে তাওয়াল পেঁচিয়ে বের হচ্ছিল নিলয়। রুমে এসে তোয়ালে খুলে আবারও পেঁচাতে যাবে, এমন সময় সামনে থেকে জোরে চিৎকার করে কেউ। সামনে নীলাকে দেখে হাত থেকে তোয়ালে নিচে পড়ে যায় আর নীলা অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। নিলয় নীলাকে ফ্লোরে পড়ে থাকতে দেখে দৌড়ে নীলার কাছে যায়। একবার নিজের দিকে তাকিয়ে দৌড়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে যায়। চেঞ্জ করে সে নীলার মুখে পানি ছিটে দেয়। পিটপিট করে চোখ খুলে নীলা। সামনে নিলয়কে দেখে না বলে জোরে চিৎকার দিয়ে আবার অজ্ঞান হয়ে যায়। নিলয় কিছুটা ঘাবড়ে যায়। হে আল্লাহ, তুমি আমার কপালে কোন শনির দশা লাগিয়ে দিচ্ছ? আমার মান সম্মান আর থাকলো না। এই মেয়ের সামনে কেন আমার ইজ্জতের ফালুদা করতে হলো? তারপর বলে, নিলয় আবার নীলার মুখে পানি দেয়। নীলা চোখ খুলে নিজের দিকে নিলয়কে ঝুঁকে থাকতে দেখে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ায় আর রাগী চোখে তাকিয়ে বলে, অসভ্য লোক,
আগে আপনাকে জানতাম আপনি হাদারাম, এখন তো দেখছি আস্ত একটা লুচো। ছি। এই মেয়ে নিজে আমার সতীত্ব হরণ করে আবার আমাকে লুচ্চু বলতে আসছো? হ্যাঁ, তুমি পুরুষের নির্যাতন করছো। আমি তোমার নামে মামলা দিব। তোমার জন্য আমার কারোর সাথে বিয়ে হবে না। নীলা রেগে বলে, আপনার মতো অসভ্য লোক আমি একটাও দেখি নাই। ইচ্ছে করতেছে পচা ডবাই চুবিয়ে মারতে। অসভ্য লোক বলেই রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। আসলে নীলা রোদকে খুঁজে, শুভ্র রোদকে থাপ্পড় মেরেছে সেটা সে পরে শুনেছে। শুনেই রোদের রুমে ছুটে আসে, কিন্তু সেখানে পায় না। তারপর ছাদে গিয়ে দেখে, সেখানে না পেয়ে বাড়ির সব রুমে খুঁজতে থাকে। তখনই হঠাৎ নিলয় রুমে ঢুকে যায়, কিন্তু সে জানতো না যে ওইটা নিলয়ের রুম। তাহলে জীবনেও ওই গাধার রুমে যেত না। নীলা আবার রোদের রুমের দিকে হাঁটা দেয়। রুমে গিয়ে দেখে রোদ ঘুমিয়েছে, কান্না করার ফলে চোখ মুখ ফুলে উঠেছে। কিছুক্ষণ পরপর ঘুমের মধ্যে ঠোঁট কেঁপে উঠছে। এক মনে নীলা রোদের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, এত মায়া ভরা একটা মেয়েকে কিভাবে আঘাত করে এই বাড়ির লোকগুলো? একটু কি মায়া লাগে না? নীলা কথাগুলো বলে রোদের পাশে রোদকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। নীলা জড়িয়ে ধরতে রোদ নীলাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, নীলা, আমার এই যন্ত্রণা সহ্য হয় না। ইচ্ছে করে নিজেকে শেষ করে দিতে বাঁচতে ইচ্ছে করে না আমার নীলা। রোদের কান্না দেখে নীলার চোখে পানি এসে পড়ে। রোদের মাথায় হাত বুলিয়ে বলে, দেখবি একদিন সব ঠিক হয়ে গেছে। আর চুপচাপ অন্যায় মেনে নিস না রোদ। তুই যত ভেঙে পড়বি, কষ্ট পাবি, মানুষ তোকে আরো কষ্ট দিবে, আঘাত করবে। তাই প্রতিবাদ কর, অন্যায় মুখ বুঝে সহ্য করিস না। রোদ কান্না করতে করতে বলে, কার সাথে প্রতিবাদ করব? যে হাত আমায় ধরে রাখার কথা ছিল, যে বুকে আমায় আগলে রাখার কথা ছিল, যার সাথে আমার সারা জীবন কাটানোর কথা ছিল, তার সাথে প্রতিবাদ করব? নীলা আর কিছু বলে না, চুপচাপ রোদকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। সকাল 8টা। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে রোদ। ফজরের নামাজ পড়ে রুমে বসে আছে। আজকে নীলার গায়ে হলুদ। রোদ রুম থেকে বেরিয়ে আসে, সামনে হাসি বেগমকে দেখে থেমে যায়। হাসি বেগম রাগান্বিত হয়ে বলে, নবাবজাদি, ঘুম ভেঙেছে আপনার? তাহলে বাড়ির কাজগুলো করুন। রোদ মাথা নিচু করে রান্নাঘরে চলে যায়। এদিকে শুভ্র রুমে ঘুমিয়ে আছে। আস্তে আস্তে রিয়া রুমে ঢুকে শুভ্রের পাশে শুয়ে শুভ্রকে জড়িয়ে ধরে। হঠাৎই শুভ্রের ঘুম ভেঙে যায়। সামনে রিয়াকে দেখে রাগে চোয়াল শক্ত করে ধাক্কা দেয়। রিয়া ধাক্কার তাল সামলাতে না পেরে নিচে ফ্লোরে পড়ে যায়। বেড থেকে উঠে রিয়ার হাত ধরে টেনে দাঁড় করিয়ে রাগে রি রি করতে করতে বলে, তোমার মতো গায়ে পড়া মেয়ে শুভ্র চৌধুরী 1 সেকেন্ড সহ্য করবে না। কালকে বাসায় মেহমান ছিল তাই কিচ্ছু বলিনি, কিন্তু আজ দেখছি সাহস আরো দ্বিগুণ বেড়ে গেছে তোমার। রিয়া দাঁতকে নিয়ে হেসে বলে, শুভ্র, আমি তোমাকে ভালোবাসি, আর তুমি এইভাবে আমাকে বলতে পারো না। শুভ্র আরো রেগে যায়। রেগে গিয়ে কিছু বলতে যাবে, এমন সময় রিয়া এসে জড়িয়ে ধরে। রাগে যেন শুভ্র শরীর কাঁপছে। রিয়ার হাত ধরে টেনে সামনে এনে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। রাগে চোয়াল শক্ত করে বলে, তোর মতো সস্তা মেয়ের প্রতি এই শুভ্র চৌধুরীর কোনো ইন্টারেস্ট নেই, আর এই শুভ্র চৌধুরীর সস্তা জিনিসের প্রতি ছোটে না। দূরে থাক আমার থেকে, তা না হলে মুখে একটা দাঁতও থাকবে না, সব দাঁত হাতে এনে দেবো তোর। বলেই ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে যায়। রিয়ার গাল যেন অবশ হয়ে আছে। গালে হাত দিয়ে বলে, তোমাকে আমার চাই শুভ্র, যে কোনো মূল্যে। এত দিনের সাজানো খেলা তো আমি শেষ করে দিতে পারি না। বলে রুম থেকে বেরিয়ে যায়। বাড়ির ছাদে নীরার গায়ে হলুদ উপলক্ষে পুরো ছাদ সুন্দর করে সাজিয়েছে। শুভ্র আজ তাড়াতাড়ি অফিস থেকে ফিরে, কারণ হেনা বেগম তাকে তাড়াতাড়ি আসতে বলেছে, কারণ বাড়ির বড় মেয়ের বিয়ে, সেই উপলক্ষে ভাইদের সাথে থাকা দরকার। এই বাড়িতে হেনা বেগম ছাড়া কারো কথাই শুনে না শুভ্র। বিকাল 5টা। নীরাকে পার্লারের লোক সাজাতে আসছে, বাড়ির মেয়েরাও সাজে। অহনা রোদকে বসিয়ে রেখেছে, তার কারণ হলো রোদকেও তাদের সাথে সাজতে হবে। সবাইকে সাজাতে সাজাতে রাত 8টা বেজে যায়। বাসন্তী রঙের ভিতরে সোনালি পায়ের দেওয়া রঙের শাড়ি পরিয়ে রোদকে সাজিয়ে দেয়। পার্লারের মেয়েরা রোদকে সাজিয়ে বলে, আপনার উপর যেন কারো নজর না লাগে ম্যাম, খুব সুন্দর আপনি। রোদ মুচকি হাসে। ছাদে স্টেজ সুন্দর করে সাজিয়ে বসিয়ে রেখেছেন হীরাকে। চারিপাশে অনেক লোক। রোদ এক পাশে দাঁড়িয়ে আছে। অয়ন রোদের পাশে আসে, আস্তে করে রোদকে ডাকে। রোদ পিছনে ফিরে তাকায়। খুব সুন্দর লাগছে রোদ তোমাকে। ইচ্ছে করছে সারাক্ষণ এভাবেই তাকিয়ে দেখি। চাঁদও তোমার সৌন্দর্য দেখে হিংসা করবে রোদ। রোদ লজ্জা পেয়ে মুচকি হাসে, আর অয়ন এটা ওটা বলে রোদকে হাসাচ্ছে, আর রোদের দিকে অপলকভাবে তাকিয়ে আছে। ফোনে কথা বলতে বলতে ছাদে আসছিল শুভ্র। হঠাৎ অয়নের সাথে রোদকে এভাবে হাসতে দেখে যেন পুরো শরীর রাগে কেঁপে ওঠে। শুভ্র ভেবে পায় না এই মেয়ে তার সামনে আসলে ভয় কাঁপে, মুখ দিয়ে কথা বেরোয় না, কিন্তু এখন কিরকম অয়নের সাথে হাসছে, লজ্জা পাচ্ছে। শুভ্র আবারও বলে ওঠে,
ননু শুভ্র, এই মেয়ে জাহান্নামে যাক, তাতে তোর কি? যার সাথে ইচ্ছে কথা বলুক, হাসুক, তাতে তোর কিচ্ছু না। কিন্তু সে মুখে কথাগুলো বললেও মনে মনে রাগের তার শরীর পুড়ে যাচ্ছে। শুভ্র রাগে নিচে চলে যায়। আর একটু সময় এখানে থাকলে এই মেয়েকে সে আবার ঠাটিয়ে থাপ্পড় মারবে। রোদ মিষ্টি প্লেট আনতে ছাদ থেকে নিচে যাচ্ছিল। হঠাৎ রোদের হাত টেনে কেউ অন্ধকার রুমে নিয়ে যায়। ভয়ে কেঁপে ওঠে রোদ। শক্ত করে দেয়ালের সাথে চেপে ধরে অন্ধকারে সেই ব্যক্তি। রোদ চিৎকার করে ভয়ে ভয়ে বলে, কে কে আপনি? রোদ ভয়ে থরথর করে কাঁপছে, শরীর ঘেমে যাচ্ছে। হঠাৎ নিজের পেটে কারো স্পর্শ পেতে যেন পুরো শরীর শিউরে ওঠে। রোদ ভয়ে কেঁদে ওঠে। অন্ধকারে ব্যক্তি রোদকে নিজের সাথে চেপে ধরে, গলায় জোরে কামড় বসায়। রোদ জোরে আ বলে চিৎকার করে ওঠে। চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে রোদ। হঠাৎ হাতে কিছু একটা দিয়ে ধাক্কা দিয়ে অন্ধকার রুম থেকে বেরিয়ে যায়। রোদ ধাক্কার তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর আস্তে করে উঠে দাঁড়ায়। রুম থেকে বেরিয়ে আসে। গলায় কামড়ের জায়গায় ভীষণ জ্বালা করছে। হাতে কাগজের দিকে চোখ পড়তে কাগজ খুলে কাগজের লেখাগুলো দেখে চমকে যায় রোদ। রোদের বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। কাঁপা কাঁপা হাতে চিরকুটটা হাতে নিয়ে আবারও দেখে। রোদ কিছুই বলছে না, যেন পাথরের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। হেনা বেগম যাচ্ছিল ছাদে। রোদকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ধাক্কা দিয়ে বলে, এই রোদ, এখানে পাথরের মতো দাঁড়িয়ে আছিস, কোনো কিছু কি হয়েছে? রোদ আস্তে করে বলে, নানু কিছু হয়নি, আমার শরীরটা একটু খারাপ লাগছে, আমি রুমে যাই, তোমরা ওই দিকটা একটু দেখো। হেনা বেগম বিচলিত হয়ে বলেন, কি হয়েছে রোদ? বেশি শরীর খারাপ লাগছে তোর? ডাক্তার ডাকবো? রোদ শান্ত কণ্ঠে বলে, নানু তেমন কিছুই না, একটু খারাপ লাগছে, ফ্রেশ হয়ে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। হেনা বেগম মাথায় হাত বুলিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তুই যা গিয়ে রেস্ট নে। বলেই হেনা বেগম উপরে ছাদে চলে যায়। আর রোদ নিজের রুমে গিয়ে ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ ঝর্ণাটা ছেড়ে দেয়, গায়ে পানি পড়তে থাকে। নিজের হাত দিয়ে গলায় কামড়ে তাকে ঘষতে থাকে আর ফুপিয়ে কেঁদে উঠে। কাঁদতে কাঁদতে রোদ ঝর্ণার নিচে বসে পড়ে। এইদিকে ছাদে নিলয় নীলাকে দেখলেই মুখ লুকাচ্ছে আর নীলা হেসে কুটি কুটি হচ্ছে। নিলয় মনে মনে বলে, বালের কপাল, জীবনে কেন মেয়ের কাছ থেকে এভাবে পালিয়ে বেড়াতে হবে? জীবনে ভাবিনি আজ তার মান সম্মান সব প্লাস্টিক। নীলা নিলয়কে দেখলেই দাঁত কেলিয়ে হাসছে। আর নিলয় লজ্জায় মুখ লুকাচ্ছে, কিছু বলতেও পারছে না। অহনা হেনা বেগমকে জিজ্ঞাসা করে রোদের কথা। হেনা বেগম বলে রোদের শরীর ভালো না, তাই সে রুমে রেস্ট নিচ্ছে। অয়ন সে কথা শুনে আর ভাবতে থাকে, রোদকে তো কিছুক্ষণ আগেই দেখলাম, ঠিকঠাকই তো ছিল, হঠাৎ কি হলো? সারা রাত রোদ রুম থেকে বের হয়নি। অস্থিরতা তাকে সব দিক দিয়ে ঘিরে ধরেছে। রাতে শুভ্র বাসায় ছিল না, শেষ রাতের দিকে বাসায় আসছে। কোথায় ছিল কারোরই জানা নেই। আজকে নীরার বিয়ে, পুরো বাড়ি রাজকীয়ভাবে সাজানো হয়েছে। নীরা বউ সেজে স্টেজে বসে আছে। পাশে তার হাজবেন্ড নীরব, একজন ডক্টর। দেখতে মাশাআল্লাহ দুজনকে খুব সুন্দর লাগছে। কবুল বলে বিয়ে সম্পূর্ণ হয়। খাওয়া দাওয়া করে আসে বিদায়ের পালা। এই সময়টা প্রতিটা মেয়ের জন্য কষ্টকর। নীরা অনেকটা কান্না করে সবাইকে জড়িয়ে ধরে। রোদের মাথায় হাত দিয়ে বলে, সাবধানে থাকিস বনু। রোদও অনেক কাঁদে। এই বাড়ির মানুষ যতই খারাপ ব্যবহার করুক না কেন, নীরা তাকে নিজের বোনের মতোই ভালোবাসছে। নীরাকে বিদায় দিয়ে সবাই বাড়ির ভেতর চলে আসে। রোদের কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে আছে। রোদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে অয়ন। শুভ্রের আগের রাগটা যেন ধপধপ করে আরো কয়েক গুণ বেড়ে যায়। রাগি চোখে তাকিয়ে আছে ওদের দিকে। শুভ্র রাগে চোয়াল শক্ত করে আছে। ইচ্ছে করছে এই মেয়েকে ঠাটিয়ে চড় মারতে। বাড়ির মেহমানরা অনেকেই চলে গেছে, অল্প কয়েকজন আছে হয়তো। রোদ কিচেন থেকে সবার জন্য পানি আনে। হেনা বেগমকে পানি দিতে গিয়ে সেটা শুভ্রর গায়ে পড়ে যায়। শুভ্র হেনা বেগমের পাশেই বসেছিল। শুভ্র যেন সুযোগ খুঁজছিল এই মেয়েকে সাহায্য করার, আর সেটা পেয়েও গেল। রাগে চোয়াল শক্ত করে উঠে দাঁড়িয়ে পরপর ঠাস ঠাস দুটো থাপ্পড় মারে। আরাফ চৌধুরী সেখানে ছিল। হেনা বেগম দাঁড়িয়ে যান, কারণ সে ভাবেনি সামান্য একটু পানি পড়েছে গায়ে, তার জন্য শুভ্র রোদকে ভাবে থাপ্পড় দিবে। আরাফ চৌধুরীর আগে চোয়াল শক্ত করে শুভ্রকে বলে, শুভ্র সামান্য একটু পানি পড়েছে তার জন্য রোদকে তুমি এইভাবে মারবে? এটা আমাদের বাড়ির শিক্ষা। হ্যাঁ, দিন দিন তুমি কিন্তু বেশি বিগড়ে যাচ্ছ। শুভ্র রাগে দাঁত কটমট করে বলে, ওর সাথে এরকম করা উচিত, ওর মতো একটা খুব। বলতে যাবে এমন সময় আরাফ চৌধুরী শুভ্রর গালে সজোরে একটা থাপ্পড় মারে। শুভ্রের চোখ রাগে লাল হয়ে আছে। আরাফ চৌধুরী রাগান্বিত হয়ে বলেন, ব্যাস, অনেক হয়েছে। আর না, অনেক বলেছ তুমি। বলেছেও না রোদ আর তোমার সম্পর্ক। শুভ্র রাগে চিৎকার করে বলে, এই মেয়ের সাথে আমার কোনো সম্পর্কই নেই, আর কোনো জন্মই ছিল না। আরাফ চৌধুরী রাগী গলায় বলে, আজকে তুমি যেই কথাগুলো বলছো, এমন একদিন আসবে যেদিন তুমি এই সব কথা আর কাজের জন্য নিজেকে মাপ করতে পারবে না। মনে রেখো,
শুভ্র রাগে সোফায় লাথি মেরে বাড়ি থেকে বেরিয়ে যায়। রোদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরাফ চৌধুরী রোদের কাছে এসে বলে, অনেক হয়েছে মা, আর যাই হোক, রোদকে আর আমি কষ্ট সহ্য করতে দিব না। তোমার কথা শুনে এতদিন চুপ ছিলাম, কিন্তু আজকে আর না। অনেক হয়েছে, এখন আমি যে সিদ্ধান্ত নিব সেটাই হবে, ব্যাস। রোদ কাঁদতে কাঁদতে দৌড়ে নিজের রুমে চলে যায়। অয়নের যেন বুকটা ফেটে যাচ্ছে, কেমন যেন অস্থির লাগছে, সে কিছুই বুঝতে পারছে না। আর এইদিকে রিয়া শয়তানি হাসে, কারণ তার প্ল্যান মতোই কাজ হচ্ছে। রাত 12:30, ছাদে দাঁড়িয়ে আছে রোদ, আকাশের দিকে তাকিয়ে আছে। কেন জানি তার বাঁচতে ইচ্ছে করে না। আর রোদ আকাশের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, এত মানুষ মরে যায়, তুমি কি আমায় চোখে দেখো না আল্লাহ? আমি যে আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। রোদ কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। এমন সময় পিছন থেকে কেউ হাত রাখে রোদের কাঁধে। রোদ পিছনে ফিরে তাকায়, দেখে অয়ন দাঁড়িয়ে আছে। রোদ কাঁদতে কাঁদতে অয়নকে জড়িয়ে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, অয়ন ভাই, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, প্লিজ আমাকে আপনি মেরে ফেলুন, তাহলে আর কারো জীবনে ঝামেলা হয়ে বাঁচতে হবে না। অয়নের বুকটা যেন ধক করে ওঠে। রোদের কান্নার শব্দ যেন তার বুকে তীরের মতো আঘাত করছে। অয়ন রোদের মাথায় হাত বুলিয়ে বলে, রোদ, কান্না থামাও, তোমার চোখের পানি আমার সহ্য হয় না রোদ, প্লিজ। রোদের অয়নের কথা কানে আসতেই হুঁশ আসে। কান্না করতে করতে এ কি করে ফেলছে। রোদ আস্তে করে অয়নকে বলে, অয়ন ভাই সরি। সরি বলতে হবে না রোদ, আর এইভাবে কান্না করো না প্লিজ। মাথা নাড়িয়ে হ্যাঁ বলে রোদ। তারপর কিছু না বলে চলে আসে ছাদ থেকে। রুমে এসে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে রোদ নামাজ পড়ে রান্নাঘরের দিকে যেতে থাকে রোদ। এইদিকে শুভ্র সারাদিন বাসায় আসেনি। সকাল সকাল বাসায় ঢুকছে। রোদ সিঁড়ি দিয়ে নামছে। পিঙ্ক কালারের একটা সুতির 3 পিস পরা, ওড়না আড়াই প্যাচ দেওয়া, চেহারা যেন ঝলঝল করছে। শুভ্র নিজের ধ্যান ভাঙতে রাগে চোয়াল শক্ত করে ফেলে। রোদের সামনে এসে বলে, 5 মিনিটের মধ্যে কফি বানিয়ে আমার রুমে রোদ, আর যদি 1 সেকেন্ডও লেট হতো একটা থাপ্পড় খাবি ফাস্ট। রোদ ভয়ে কেঁপে উঠে। এখন আবার রুমে ডাকছে কেন? আবার না গেলেও বিপদ। রোদ তাড়াতাড়ি কফি বানিয়ে শুভ্র রুমে যায়। রুমে গিয়ে দেখে শুভ্র রুমে নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। ফ্রেশ হচ্ছে মনে হয়। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়ে শুভ্র ওয়াশরুম থেকে। রোদ মাথা নিচু করে আছে। শুভ্র ভেবে পায় না এই মেয়ে তার সামনে আসলে মুখে তালা দিয়ে রাখে। রোদ টেবিলে কফি রেখে যেতে যাবে, এমন সময় শুভ্র রোদকে ডাকে। রোদের পা থেমে যায়। শুভ্র বলে, রোদ দাঁড়া। রোদ শুভ্রের কথা শুনে পিছনে ফিরে তাকায়, কিন্তু মুখে কিছুই বলে না। শুভ্র যেন রাগটা আবারও বেড়ে যায়। আজ এতদিন হলো আসছে, কিন্তু এই মেয়ে তার সামনে একটা কথাও বলেনি। তার সামনে আসলে বোবা হয়ে যায়। শুভ্র আবারও রোদের নাম ধরে ডাকে, কিন্তু রোদ মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। রাগে যেন শুভ্রের শরীর জ্বলছে। রোদের হাত টেনে ধরে নিজের কাছে এনে মুখ চেপে ধরে বলে, এত তেজ না, আমার সামনে আসলে তো মুখে তালা লেগে রাখিস, আর অন্য কারোর সাথে তো ঠিকই হাসতে পারিস না। রোদের চোখ দিয়ে ব্যথায় পানি গড়িয়ে পড়ছে। শুভ্র ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে, দূরে যা আমার কাছ থেকে। রোদ চোখে পানি নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। সকাল 10:30। ড্রয়িং রুমে বসেছিল সবাই। এমন সময় আরাফ চৌধুরী বলে ওঠে, সবার সাথে একটা জরুরি কথা বলার ছিল। হেনা বেগম বলেন, কি বলবি? জরুরি কথা বল। আরাফ চৌধুরী সবার উদ্দেশ্যে বলে ওঠে, আমি রোদের বিয়ে ঠিক করছি আমার বিজনেস পার্টনারের ছেলের সাথে। ছেলে একজন সিআইডি অফিসার, অনেক ভালো ছেলে, আর কালকেই রোদকে তারা দেখতে আসবে। হেনা বেগম বসা থেকে উঠে দাঁড়ায়। তারপর বলে, কি বলছিস আরাফ? তুইও কি শুভ্রের মতো পাগল হয়ে গেলি নাকি? আরাফ চৌধুরী রাগী গলায় বলে, আমি ঠিকই আছি মা, আর আমার কথা নড়চড় হবে না। আর এতদিন তুমি যা বলেছ শুনেছি, কিন্তু আর না। আমি তোদের কারোর মতামত জানতে চাইনি। আমি আমার মতামত জানালাম, আর আমি জানি রোদমা আমার কথার অবাধ্য হবে না। রোদের বিয়ের কথা শুনে যেন বুকের ভিতর ধক করে উঠে। চোখের পানি টলমল করছে। মাথা নিচু করে কান্না আটকানোর চেষ্টা করছে। সিঁড়ি দিয়ে নামছিল শুভ্র। হেনা খান শুভ্রকে দেখে শুভ্রের কাছে যায়। তারপর বলে, শুভ্র দেখ তোর বাবা কি বলছে, রোদকে নাকি বিয়ে দেবে। এসব কি হচ্ছে শুভ্র? তুই কিছু বল শুভ্র। শুভ্রর মুখে স্পষ্ট বিরক্তি। সেটা রোদের চোখ এড়ায় না। শুভ্র ভ্রু কুচকে বলে, আমি কি করতে পারি দাদি? তোমার এই মেয়েকে যেখানে ইচ্ছে বিয়ে দাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর এইসব কথা বলে আমার কানের কাছে গান গান করবে না। শুভ্র দাদির মুখ ছোট হয়ে যায়, কারণ সে কখনো ভাবেনি শুভ্র এইসব বলবে। হেনা বেগম বলে, শুভ্র কি সব বলছিস? তোর মাথা ঠিক আছে? এইসব কোন ধরনের কথা? সবকিছু এইভাবে ভুলে যাস না। হেনা বেগমকে শুভ্র বিরক্তি নিয়ে বলে,
আমি সব কিছু অনেক আগে ভুলে গেছি দাদি। আর প্লিজ আমার সাথে এসব কথা বলিও না, আমি আর কিছুই শুনতে চাই না। কথাগুলো বলেই শুভ্র বাসা থেকে বের হয়ে যায়। হেনা বেগম শুভ্রকে বুঝাতে তার পিছনে যেতে নেয়। এমন সময় আরাফ চৌধুরী রাগে চোয়াল শক্ত করে বলে, ব্যাস মা, ওইখানে দাঁড়াও। অনেক হয়েছে, তোমার নাতনি যা বলার বলে দিয়েছে, আর আমি আমার সিদ্ধান্ত থেকে এক পাও নড়ব না। রোদের বিয়ে আমি খুব তাড়াতাড়ি দিব। অয়নের যেন বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। অয়ন আরাফ চৌধুরীর উদ্দেশ্যে কিছু বলবে, চাচাজান আমার কথা। আর কিছু বলতে পারে না অয়ন। আরাফ চৌধুরী গম্ভীর কণ্ঠে বলে ওঠে, অয়ন, আমি কোনো সাফাই শুনতে চাই না তোমার কাছ থেকে। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। বলে ধপধপ পা ফেলে রুমে চলে যায়। রোদের যেন বুক ফেটে যাচ্ছে। শুভ্রের সব কথাই শুনেছে সে। রোদ চোখের পানি মুছে আর মনে মনে বলে, অনেক হয়েছে, আর না, এবার আর মায়া আর মোহে আটকাবে না। যে আমাকে চায় না তার জন্য আমি আর কষ্ট পাবো না, হার না। নিলয় কেমন করে যেন তাকিয়ে আছে রোদের দিকে। সে তো সেদিন রোদ আর শুভ্রকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিল। সে ভেবেছিল তার শুভ্র ভাই এই বিয়ে হতে দিবে না, কিন্তু সে তো কিছুই বলল না, আরো বিয়েতে উৎসাহ দিয়ে গেল। তাহলে কি সেদিন সে ভুল দেখেছিল? হতেও পারে তার যে শুভ্র ভাই জীবনে ওইসব করবে না কারোর সাথে আনরোম্যান্টিকের ড্রাম। অয়নের কেমন যেন অস্থির লাগছে। অয়ন বাড়ি থেকে বেরিয়ে যায়। রিয়া হাসছে, তার প্ল্যান মতোই সব হচ্ছে। আরাফ চৌধুরী এই রুমে গিয়ে আফরিন বেগমের ছবির সামনে দাঁড়ায়। চোখ তার ঝাপসা হয়ে আসে। চোখের পানিতে চোখ থেকে চশমা খুলে আবারও চোখে পড়ে নেয়। তারপর বলে, আমি তোমার কথা রাখতে পারিনি আরফিন, পারিনি রাখতে। আমাকে তুমি মাফ করে দাও। রোদ মায়ের সুখের জন্য হলেও এই সব করা দরকার। আরাফ চৌধুরী ফোন আসে। ছবির সামনে থেকে সরে ফোনে কথা বলে কিছুক্ষণ পর রুম থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে হেনা বেগম মাথায় হাত দিয়ে সোফায় বসেছিলেন। আরাফ চৌধুরী হেনা বেগমের সামনে আসে। তারপর বলে, মা, কালকে রোদকে দেখতে আসার কথা ছিল, কিন্তু তারা সবাই আজকে বিকালেই রোদকে দেখতে আসছে। তুমি রোদকে সাজিয়ে গুছিয়ে রেডি কইরো। হেনা বেগম মুখ কালো করে বলেন, আরাফ, তুই একটু বেশি তাড়াহুড়া করছিস না? আরো একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলে কেমন হয়? আরাফ চৌধুরী রাগী কণ্ঠে বলেন, আমাজান প্লিজ, আমি কোনো কথা শুনতে চাই না। আর ভাবাভাবি সময় শেষ। এখন আমি যা বলবো তাই হবে। হেনা বেগম আর কিছু বলে না। সে ভালো করেই জানেন এখন আর কিছু বলে কাজ হবে না। ধপ করে সোফায় বসে পড়ে। আরাফ চৌধুরী কথাগুলো রোদেরও কানে যায়। সে নীরবে চোখের পানি মুছে কেমন যেন বুকের ভিতর তোলপাড় শুরু হয়ে গেছে। নিজেকে কোনোভাবেই শান্ত করতে পারছে না। নীলা রোদের বিয়ের কথা হেনা বেগমের কাছ থেকে শুনে রোদের কাছে আসে। বাড়ির ভিতরে ঢুকে রোদের রুমের দিকে যায়। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে গায়ের উপর পড়ে যায়। সামনে তাকিয়ে খানিকটা লজ্জা পায়। নীলা কেমন করে যেন তাকিয়ে আছে নিলয় নীলার দিকে। নীলা তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে বলে, এই আপনার সমস্যা কি? আপনি আমার কাছে এসে ধাক্কা খেতে হবে? হ্যাঁ। নিলয় নীলার দিকে কিছুটা ঝুঁকে বলে, জানি না কি সমস্যা, তবে বড় কোনো সমস্যা তো হবেই। তা না হলে শুধু বারবার আপনার সাথেই কেন ধাক্কা খাই বলেন তো? নীলা রাগ নিয়ে বলে, সমস্যা তো অনেক বড়ই, কারণ আপনার চোখ তো আপনি পকেটে নিয়ে হাঁটেন আর বারবার আমার সামনে এসেই পড়েন। আর বড় সমস্যা হলো আপনি একটা হাদারাম। বলেই রাগে গজগজ করতে করতে চলে যায়। নিলয় নীলার কথা শুনে ফিক করে হেসে দেয় আর মনে মনে বলে, মেয়েটা আসলেই সুন্দর, রাখলে তো আরো সুন্দর লাগে। এখন বিকাল 3:30। রোদ নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়েছে। নীলা পেছন থেকে রোদকে জড়িয়ে ধরে। রোদ নীলার দিকে ফিরে নীলাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। নীলা রোদের মাথায় হাত রাখে। তারপর বলে, রোদ শান্ত হো। যে তোর না আর যে তোকে কখনো ভালোই বাসেনি তার জন্য কষ্ট পাস না। অতীত ভুলে বর্তমান আর ভবিষ্যৎ সুন্দর করে তোল। রোদ কাঁদতে কাঁদতে বলে, আচ্ছা, অতীত ভুলে যাওয়া কি এতটাই সহজ? চাইলেও কি আমরা অতীত ভুলতে পারি? নীলা কিছু বলে না। রোদ আস্তে আস্তে শান্ত হয়। নীলা রোদকে একটা সুন্দর লাল রঙের শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। নীলা অবাক হয়ে তাকিয়ে আছে রোদের দিকে। নীলা রোদকে উদ্দেশ্য করে বলে, জানো তোকে যা লাগছে না, ছেলেপক্ষ আজকে দেখে তোকে আজই না বিয়ে করে নিয়ে যায়।
রোদ মলিন হাসে, তার বুকের ভেতর যেন তোলপাড় শুরু হয়ে গেছে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু সে পারছে না। পাত্রপক্ষ অনেক আগেই এসে গেছে, ড্রয়িং রুমে বসে আছে। নীলা রোদকে নিয়ে আস্তে আস্তে রুম থেকে বের হয়, সিঁড়ি দিয়ে নামছে। রোদ আস্তে সালাম দেয়, রোদকে সোফায় বসে। রোদ মাথা নিচু করে বসে আছে, টুকটাক প্রশ্ন করছে, সেই সব উত্তর দিচ্ছে রোদ। ছেলের মা, বাবা আর বোনেরা দেখতে এসেছে। বাড়ির সবাই আছে এখানে, নাই শুধু শুভ্র। ছেলের মা সবার সামনে বসে বলেন, আমাদের মেয়ে পছন্দ হয়েছে, ভারী মিষ্টি মেয়ে রোদ। আরাফ চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, এখন ছেলে মেয়েকে একটু আলাদা কথা বলতে দিন, আর আমরা বিয়ের দিনক্ষণ নিয়ে কথা বলছি। আরাফ চৌধুরী রোদকে উদ্দেশ্য করে বলেন, রোদ মা, তুমি আকাশকে নিয়ে উপরে যাও। রোদ উঠে দাঁড়ায় আর সিঁড়ি দিয়ে হাঁটা ধরে, আর পিছু পিছু আকাশও যায়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।